আসসালামু আলাইকুম, মোহাম্মদুল্লাহ রকি বলছি। ক্রিয়েটিভ আইটি লিমিটেডের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আজকে ক্লাসের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইলাস্ট্রেটর সফটওয়্যারটা, যেটা ক্লাস 1 এখন আলোচনা হবে। সো ক্লাস 1-এর আপনাদের মডিউলে যে বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে ইউজিং দ্য ওয়েলকাম স্ক্রিন, compare between Photoshop and Illustrator, introducing vector graphics, introducing Illustrator interface, toolbar and setting new document, object or shape creation using basic shapes and pen tool, selection basics, introducing anchor points, introducing fill and stroke and applying color, object arrangement and working with object, Andorido guide, save the document, something like that. So স্টেপ বাই স্টেপ আমরা বিষয়গুলো নিয়ে ব্রিফ করার চেষ্টা করব। সো এখানে মূলত ফটোশপ আমরা CS6-এ দেখেছিলাম, সেটা ইলাস্ট্রেটর আমরা CS6-এই দেখব। ইলাস্ট্রেটর CS6 ওপেন হচ্ছে। সো ইলাস্ট্রেটর নিয়ে মূলত কাজ করতে হলে আমাকে জানতে হবে যে ইলাস্ট্রেটর সফটওয়্যারটা কী ধরনের একটা সফটওয়্যার, আর এটা দিয়ে মূলত কী কাজ হয়ে থাকে, তাই না? সেই বিষয়টা জানতে হবে, তারপর ইলাস্ট্রেটর নিয়ে আমরা কাজ করব। সো ফটোশপটা ছিল মূলত কি রাস্টার গ্রাফিক্স, আর যেটাকে আমরা বলতাম যে এটা ইমেজ এডিটিং সফটওয়্যার, তাই না? ফটোশপকে বলা হতো ফটোশপ ইজ অ্যান ইমেজ এডিটিং সফটওয়্যার, যেখানে ইলাস্ট্রেটরকে আমরা বলবো যে কি এটা ইটস ড্রয়িং সফটওয়্যার। ইলাস্ট্রেটরকে একটা ড্রয়িং সফটওয়্যার বলা হয়, যেখানে কি হয়, এখানে পিক্সেল নিয়ে কাজ হয় না, এখানে পাথ নিয়ে কাজগুলো হয়ে থাকে। আর ফটোশপটা যেমন ছিল গ্রাফিক্স, কোন গ্রাফিক্সের ভিতর পড়তো, সেটা রাস্টার গ্রাফিক্সে ফটোশপকে রাস্টার গ্রাফিক্স বলা হতো। আর ইলাস্ট্রেটরকে এখানে বলা হচ্ছে যেটা ভেক্টর গ্রাফিক্স, যেটা পাথ নিয়ে তৈরি হয়, পাথ দিয়ে অবজেক্ট, মানে সব কাজগুলো অবজেক্টগুলো পাথ ওরিয়েন্টেড হয়, ঠিক আছে? অবজেক্ট ওরিয়েন্টেড কাজগুলো হয়ে থাকে, যেটাকে ড্রয়িং সফটওয়্যার বলা হয়ে থাকে ইলাস্ট্রেটরকে মূলত। আর এটা প্রিন্ট রিলেটেড কাজগুলোর জন্য ইলাস্ট্রেটর দিয়ে আমরা কাজগুলো করে থাকি, তাই না? যে কোনো কাজ আমরা প্রিন্টিংয়ে দিব, মূলত সেই কাজগুলো ইলাস্ট্রেটর দিয়েই বেস্টভাবে করা যাচ্ছে। তো ইলাস্ট্রেটরে কাজ শুরু করার পূর্বে আমরা কিছু কাজ দেখে নিই বা কিছু কাজ জেনে নিই, যেগুলো আমাদের মডিউলে আছে বা আমাদেরকে করতে হবে বা ইলাস্ট্রেটর দিয়ে করা যায়। এ ধরনের কিছু কাজের স্যাম্পল দেখে আমরা সফটওয়্যারটা সম্পর্কে কাজ শুরু করব। সো এখানে দেখেন কিছু ছবি দেখাচ্ছি, যেগুলো বিষয়গুলো আসলে এটা ইলাস্ট্রেটর দিয়ে করা যায় এমনটা না, এই কাজগুলো আপনাদেরকে করতে হবে বা আপনাদের মডিউলে ক্লাস বাই ক্লাস অ্যাসাইনমেন্ট হিসেবে কাজগুলো আছে, তাই না? যেমন এখানে ম্যাপ দেখা যাচ্ছে, আপনাদের ক্লাসের কোনো একটা ক্লাসে এই ম্যাপ ডিজাইনটা আপনাদেরকে করতে হবে, যেটা ইলাস্ট্রেটর দিয়ে করা যাবে, ঠিক আছে? এই ধরনের কিছু কাজ, কার্টুন তৈরির কাজগুলো, এগুলো মূলত ইলাস্ট্রেটর দিয়ে করা এই বিষয়গুলো। এখানে কি ইনভেলপ দেখা যাচ্ছে, যে কোনো একটা কোম্পানির টোটাল, শুধু ইনভেলপই না, ইনভেলপ, বিজনেস কার্ড, তাই না, লেটার হেড, ওভারঅল যেই কাজগুলো আছে, অফিস আইডেন্টিটি প্রোডাক্টগুলো আছে, এগুলো সমস্ত কিছু ইলাস্ট্রেটর দিয়ে করা হয়। এবং আপনাদের ক্লাস ওয়ার্কে এগুলো আছে, যেগুলো আপনি ইলাস্ট্রেটর টুলসগুলো ক্লিয়ার হয়ে গেলে আপনাদেরকে প্রজেক্ট ক্লাসগুলো দেওয়া হবে, যেখানে এই ধরনের কাজগুলো শেখানো হবে বা আপনাদেরকে করতে হবে। যে অফিস আইডেন্টিটি প্রোডাক্টগুলো সমস্ত কিছু আপনাকে তৈরি করতে হবে ইলাস্ট্রেটর দিয়ে। এই ধরনের মানি রিসিট, তাই না, ঘড়ি, দেয়াল ঘড়ি, এ ধরনের বিষয়গুলো প্রত্যেকটা ক্লাসের অ্যাসাইনমেন্টে আছে। একটা ক্লাসের স্টেপ বাই স্টেপ আমরা কাজগুলো শিখব। এভাবে একটা ল্যান্ডস্কেপ ড্রয়িং করা, ফিল্ম রিল তৈরি করা, তাই না, যে কোনো ধরনের লোগো তৈরি করা, এই বিষয়গুলো, ম্যাগাজিন পেজ তৈরি করা, বিভিন্ন ধরনের ব্যানার ডিজাইন করা, এই ধরনের ব্রোশিয়ার তৈরি করা। সো এই মূলত এই বিষয়গুলো কি আমাদেরকে ক্লাস অ্যাসাইনমেন্ট এগুলো আমরা পাবো, এগুলো করতে হবে। তাছাড়াও কিছু লোগো ডিজাইন আছে, যেগুলো আমরা ক্রিয়েট করতে পারি। অনেক ধরনের লোগো আছে, এই লোগোর বিষয়গুলো মূলত ইলাস্ট্রেটর দিয়ে করা হয়, যেটা ফটোশপ দিয়ে করা সম্ভব না। ইলাস্ট্রেটর দিয়ে আমরা লোগো তৈরির কাজগুলো করে থাকি, এবং একটা লোগো করার পর সেগুলোকে মকআপ কীভাবে করতে হয় ফটোশপে, কোনো একটা মার্কেট প্লেসে যখন আপনি লোগো সাবমিট করতে যাবেন, এই ধরনের আপনাকে প্রেজেন্টেশন করে সেটাকে সাবমিট করতে হবে, ঠিক আছে? এই বিষয়গুলো দেখানো হবে। তো যাই হোক,
তাছাড়া আমরা ক্যালেন্ডার তৈরির কিছু কাজ পাবো, যে আমাদের এই ধরনের ক্যালেন্ডার তৈরি করতে হবে। ঠিক আছে, টোটাল একটা ক্যালেন্ডার আসলে কেমন হয়, কিভাবে এটা কাজগুলো হয়ে থাকে, এই বিষয়গুলো আমরা দেখব। ওয়াল ক্যালেন্ডার বা ডেস্ক ক্যালেন্ডার যাই হোক না কেন। ঠিক আছে, তো এই আমরা জাস্ট কিছু স্যাম্পল ওয়ার্ক দেখে নিলাম, এতে করে আমাদের সুবিধা হবে কি যে আমরা না একটা ইন্সপিরেশন হবো যে আসলে এই কাজ আমরা শিখবো, বা আমাদের মডিউলে এই কাজগুলো আছে, এই কাজগুলো আমরা করতে পারবো ইলাস্ট্রেটর দিয়ে। ঠিক আছে, ওয়েল এবার ইলাস্ট্রেটরটা আমি রান করি। যেখানে দেখেন ইলাস্ট্রেটরটা সফটওয়্যারটা রান করার পর এই ধরনের একটা উইন্ডো চলে আসলো। মানে ইলাস্ট্রেটরটা আমাদেরকে এই বিষয়গুলো আছে, যেখানে মেনুগুলো আছে, টুলস বার আছে, ফ্লোটিং প্যানেল আছে। আর এটার কিছু পার্থক্য বুঝতে হলে আমাকে মানে ফটোশপের সাথে এটাকে কিছু কম্পেয়ার করতে হবে, যেটা আপনাদের মডিউলে আছে, যে কম্পারিশন বিটুইন ফটোশপ অ্যান্ড ইলাস্ট্রেটর। ফটোশপ আর ইলাস্ট্রেটরে কীভাবে কাজ হয়, তাই না, সেটা বোঝার জন্য আমি ফটোশপটা একটু রান করি। ঠিক আছে, সো এখানে নিউ ডকুমেন্ট নেওয়ার জন্য আমাকে কন্ট্রোল এন প্রেস করতে হতো, তার জন্য একটা নিউ ডকুমেন্ট সেটিংস বক্স আসছে। সেই ইলাস্ট্রেটর আপনাকে নিউ ডকুমেন্ট নিতে হলে কন্ট্রোল এন প্রেস করতে হবে। যেখানে দেখেন একটু পার্থক্য দেখতে পাচ্ছি আমরা, ফটোশপের ডকুমেন্ট সেটিংসটা আর ইলাস্ট্রেটরের ডকুমেন্ট সেটিংসটা কিন্তু সেম না, তাই না। হ্যাঁ, এখানে ফটোশপ তো আমরা জানি কীভাবে ছিল, ইলাস্ট্রেটরের বিষয়গুলো যদি আমরা একটু দেখে নিই, যেখানে আছে কি প্রোফাইলের ভিতর আছে প্রিন্ট, ওয়েব, ডিভাইস, ভিডিও অ্যান্ড ফিল্ম, এটা সেটা। সো এখানে বিষয়গুলো কেমন, যে আপনি যদি প্রিন্ট রিলেটেড কোনো কাজ করেন, আপনি প্রিন্ট সেট আপ করলেন, সেক্ষেত্রে কালার মুড, রেজুলেশন এগুলো দিয়ে দিতে হয় না, এগুলো অটোমেটিক সেট হয়ে যায়। দেখেন এখানে নিচে লেখা আছে কালার মুড সিএমআইকে, আর রেজুলেশন পিপিআই আছে 300, তাই না। হ্যাঁ, আবার যখন আপনি ওয়েব রিলেটেড কোনো কাজ করবেন, এখান থেকে ওয়েব সিলেক্ট করা মাত্রই আপনার কালার মুড RGB অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে, 72 অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। সো এটা আমরা এখান থেকে ওয়েব বা প্রিন্ট মিডিয়াটা সিলেক্ট করে দিতে পারি। তারপর নাম্বার অফ আর্টবোর্ডটা হচ্ছে মূলত যে ডকুমেন্টটা আমরা ওপেন করি, সেই ডকুমেন্টটাকে ফটোশপ ইলাস্ট্রেটরের ভাষা বলা হয় আর্টবোর্ড। যে আর্টবোর্ডটা আমরা এখানে একটা আর্টবোর্ড নিয়েও কাজ করতে পারি, একাধিক আর্টবোর্ড নিয়েও কাজ করতে পারি। ঠিক আছে, সো আমরা আপাতত একটা আর্টবোর্ড নিয়ে কাজ করে দেখবো যে কীভাবে হয়। তারপরে আছে স্পেসিং, যে বিষয়গুলো আমরা পরবর্তীতে দেখবো, এখন না, যে কি হয় একাধিক আর্টবোর্ড নিলে তার একটা আর্টবোর্ড থেকে আরেকটা আর্টবোর্ডের মাঝে যে দূরত্বটা, সেই দূরত্বটা এখান থেকে বলে দেওয়া যায় যে স্পেসিং কতটুকু হবে, একটা আর্টবোর্ড থেকে আরেকটা আর্টবোর্ড কতটুকু দূরে যে বসবে, এখানে কলাম কটা হবে। ঠিক আছে, আচ্ছা, তারপর হচ্ছে সাইজ, যে আপনি ওয়েব নিয়েছেন ভালো কথা, এখন এটা কি সাইজের হবে, এখানে বিভিন্ন কিছু ডিফল্ট সাইজ দেওয়া আছে, অথবা আপনি আপনার সাইজ এখানে উইড হাইট যেটা লিখে দিবেন, সেভাবে একটা সাইজ চলে আসবে। এখান থেকে পিক্সেল ইউনিটগুলো আছে, যে এখানে দেখা যাচ্ছে ফটোশপে ইউনিট ছিল 7টি, আর ইলাস্ট্রেটরে দেখা যাচ্ছে ইউনিট আছে কয়টি, 1 2 3 4 5 6, 6টি ইউনিট এখানে দেখা যাচ্ছে। সো আমরা জানি যে ওয়েব রিলেটেড কাজের জন্য আমাদেরকে পিক্সেল নিয়ে কাজ করতে হবে, তাই না। হ্যাঁ, সেখানে আছে ব্লিড, যে বিষয়গুলো আমরা পরবর্তীতে দেখবো, এখন না, যে আসলে কীভাবে ব্লিড দেওয়া যায় একটা ডকুমেন্টে। ঠিক আছে, অ্যাডভান্স সেটিংসের ভিতরে এখানে দেখা যাচ্ছে যে কালার মুড RGB, রাস্টার ইফেক্টস যেটা 72 RGBর জন্য, প্রিভিউ মোড ডিফল্ট থাক, সমস্যা নেই। তো ওয়েল এই বিষয়গুলো আমরা এনশিওর হয়ে ওকে দিলাম, নতুন একটা ডকুমেন্ট চলে আসলো। আচ্ছা, এখানে আর্টবোর্ড হচ্ছে কোনটা, যে সাদা জায়গাটা, এটা হচ্ছে আমাদের আর্টবোর্ড। সো ফটোশপের সাথে এখানে যে পার্থক্য হচ্ছে, দেখেন ফটোশপটা আমি অন করে যে কোনো একটা উইড হাইট দিয়ে রেজুলেশন 72 দিয়ে যখন আমি ওকে দিচ্ছি, একটা ডকুমেন্ট ওপেন হলো। ঠিক আছে, এখানে বিষয়টা হচ্ছে যে এখানে কি হবে, আমি এই আর্টবোর্ড বা এই ডকুমেন্টের বাইরে কোনো কিছু আঁকতে পারি না বা লিখতে পারি না, তাই না। আমি ধরেন ব্রাশ নিয়ে এখানে কিছু পেইন্ট করছি, সাপোজ ধরেন এখানে কিছু পেইন্ট করছি, বাইরে যে যখন পেইন্ট করছি তখন কি সেখানে পেইন্ট হচ্ছে, তখন সেখানে পেইন্ট হচ্ছে না, তাই না। হ্যাঁ, বাইরে পেইন্ট হয় না, ভেতরে পেইন্ট হয়। এখানে কিছু লিখলাম, বাইরে যে অংশটুকু চলে যায় সেই অংশটুকু আমাদের দেখা যায় না বা সেভ হয় না, এই যতটুকু আর্টবোর্ড ততটুকুই অংশই সেভ হয়। বাট ইলাস্ট্রেটরে কি হবে, আপনার নির্দিষ্ট একটা আপনার আর্টবোর্ডের বাইরেও কিন্তু পেইন্ট হবে বা সেখানে কাজ করা যাবে। কারণ এখানে ব্রাশ নিয়ে আমি একটা কোনো কালার দিয়ে যদি আমি এখানে কিছু পেইন্ট করি, ঠিক আছে, এখানে পেইন্ট হচ্ছে, ইভেন বাইরেও কিন্তু পেইন্ট হচ্ছে, বাইরেও দাগ চলে গেল, তাই না, বাইরেও দাগটা চলে গেল। ব্রাশ মূলত এখানে ফিল কালার থেকে না, স্ট্রোক কালার নিয়ে কাজ করে, ফিল কালার দিয়ে কাজ হবে না। দেখেন বাইরেও আঁকা যাচ্ছে, আমি কোনো একটা অবজেক্ট আঁকলাম যেটাতে কোনো একটা কালার থাকবে, ঠিক আছে, স্ট্রোকটা নান করে দিলাম। দেখেন একটা অবজেক্ট আঁকছি,
সেটা বাইরেও স্টে করে, ভেতরেও স্টে করে, তাই না? বাইরেও রাখা যাচ্ছে, ভেতরেও রাখা যাচ্ছে, এবং এখান থেকে সেভও হবে। এখান থেকে সেভ করলে বাইরেরটা সহ সেভ হবে, ঠিক আছে? সো এটা হচ্ছে ফটোশপ থেকে ইলাস্ট্রেটর একটা পার্থক্য, যে ফটোশপে আর্টবোর্ডের বাইরে আমরা কিছু করতে পারতাম না, বা সেটা সেভ হতো না বা দেখা যেত না, বাট ইলাস্ট্রেটরে আপনার আর্টবোর্ডের বাইরেও সেভ হবে। তো এখন এটা কেন, বা এটার কি বেনিফিট আছে, যেটা আদৌ কি মানে আমাদের কাজে আসবে বিষয়টা? আপনি যখন ইলাস্ট্রেটরে কাজ করতে যাবেন তখন আপনি নিজেই মানে বিষয়টা আমার সাথে একমত হবেন যে হ্যাঁ আসলে এটা খুব বেশি হেল্পফুল। তখন আপনি ভাববেন যে ফটোশপে যদি এই সিস্টেমটা থাকতো যে কি আমার আর্টবোর্ডের বাইরে আমি কিছু আঁকতে পারতাম, বা সেটা সিস্টেম থাকতো, তাহলে ভালো হতো, তাই না? বিষয়টা খুব বেশি হেল্পফুল। কেন, আপনি যখন কিছু আঁকতে যাচ্ছেন, সাপোজ আপনি ক্লায়েন্টের জন্য একটা লোগো তৈরি করবেন, তাই না? সে আপনাকে একটা লোগো তৈরির কাজ দিল, আপনি একটা তাকেই লোগো তৈরি করে দিবেন, ঠিক আছে? এখন বিষয়টা আপনি একটা লোগো তৈরি করতে গিয়ে আপনি নিজেই কিন্তু তার জন্য 4-5টা লোগো মানে কনসেপ্ট বের করে ফেলবেন এখানে, তাই না? সো বিষয়গুলো কি, আপনি এখানে একটা কিছু আঁকছেন, ঠিক আছে? আঁকার পর সেটাকে আপনি পাশে রেখে দিচ্ছেন, কপি করে করে পাশে রেখে দিচ্ছেন, ঠিক আছে? এতে করে কি হয় যে না, এক একটা কনসেপ্ট আপনার কাছে আছে, পরে আপনি এডিট করে ফাইনালি একটা ডান করলেন, ঠিক আছে? সো বিষয়টা হচ্ছে কি যে আসলে খুব বেশি দরকার হয় যে আপনি যদি পুরোটা স্পেস জুড়ে কাজ করতে পারেন, তো বিষয়টা অনেক মজার, তাই না? এবং এটা ইউজার ফ্রেন্ডলি বেশি হয়। ওয়েল, তো এখানে দেখা যাচ্ছে আমি আর্টবোর্ড এরিয়াটাকে, এটাকে বলা হয় আর্টবোর্ড, আর এটা হচ্ছে ওয়ার্কিং এরিয়া, তাই না? সো ওয়ার্কিং এরিয়াটার কালারটাকে আমি চাইলে হোয়াইট করে নিতে পারি। সেটা হচ্ছে আপনার এডিট মেনু থেকে প্রেফারেন্স থেকে ইউজার ইন্টারফেস, এখানে গিয়ে এই ক্যানভাস কালারটা যদি আপনি হোয়াইট করে দেন, তাহলে আর্টবোর্ডটা আপনার হোয়াইট হয়ে যাবে, মানে ওয়ার্কিং এরিয়াটা, ঠিক আছে? আপনার এই নির্দিষ্ট এই 4 কোণা রেক্ট্যাঙ্গুলার যে ডকুমেন্টটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমার আর্টবোর্ড, আর পুরো পেজটা হচ্ছে পুরো ডকুমেন্ট যেটা নিলাম, তাই না? এই পুরো জায়গাটাকে বলা হয় ওয়ার্কিং এরিয়া, বলা হয়। আর আপনার ওই যেই সাইজের আপনি পেজটাকে নিয়েছেন, ততটুকু জায়গা হচ্ছে আপনার আর্টবোর্ড। বিষয়টা বোঝা গেল? আচ্ছা, আর বলছিলাম যে ইন্ট্রোডিউসিং ভেক্টর গ্রাফিক্স, যেখানে আপনি ইলাস্ট্রেটরে যা কিছুই তৈরি করবেন না কেন, সব ভেক্টর দিয়ে হবে, পাথ দিয়ে হবে, অবজেক্টগুলো সব পাথ দিয়ে হবে, ভেক্টর অরিয়েন্টেড অবজেক্টগুলো ক্রিয়েট হবে। আচ্ছা, ইউজিং ইলাস্ট্রেটর ইন্টারফেস, টুলবার অ্যান্ড সেটিংস, নিউ ডকুমেন্ট, যেগুলো আমি অলরেডি দেখিয়ে ফেলেছি, যে আপনাদের ইন্টারফেসটা বললাম, টুলবারগুলো সম্পর্কে জাস্ট একটু সংক্ষিপ্ত ব্রিফ দিচ্ছি। যেখানে কি আছে, যে কিছু সেগমেন্টে ভাগ করা আছে টুলসগুলো, এই সেগমেন্টের টুলসগুলো দিয়ে কি হয়, সিলেকশন তৈরি করা যায়। ফার্স্ট সেগমেন্টের যে 4টা টুলস আছে, এগুলো দিয়ে সিলেকশন করা যায়। সেকেন্ড সেগমেন্টে কয়টা, 2টা 4টা 6টা 8টা, এই 8টা টুলস দিয়ে কি করা হয়, অবজেক্ট ক্রিয়েট করার কাজগুলো হয়ে থাকে, টেক্সট লেখা যায় এখান থেকে, এবং বিভিন্ন ধরনের অবজেক্ট তৈরি করা যায় এই টুলসগুলো দিয়ে। থার্ড সেগমেন্টে হচ্ছে এই 6টা, এখান দিয়ে কি হয়, ট্রান্সফর্ম, অবজেক্টকে রোটেট করা, ট্রান্সফর্ম করা, এই কাজগুলো হয় থার্ড সেগমেন্টের টুলসগুলো দিয়ে। আর ফোর্থ সেগমেন্ট, সেখান থেকে কি কালার অ্যাপ্লাই করা যায় বিভিন্নভাবে, গ্রেডিয়েন্ট দিয়ে, মেশ দিয়ে, আইড্রপার দিয়ে কালারগুলো নেওয়া যায়, ব্লেন্ডিং দিয়ে কালারগুলো করা যায়। সো ফোর্থ সেগমেন্টটা কালার অ্যাপ্লাই করার জন্য ইউজ হয়ে থাকে। আর ফিফথ হচ্ছে আপনার সিম্বল বা চার্ট অ্যাপ্লাই করার জন্য এটা ইউজ হয়ে থাকে। আর 6 মানে লাস্ট সেগমেন্ট হচ্ছে আপনার জুম, প্যান বা কালার অ্যাপ্লাই, এই বিষয়গুলোর জন্য লাস্ট সেগমেন্টটা ইউজ হয়ে থাকে। এই ছিল টুলস বারের পরিচিতি। আর উইন্ডোতে ফ্লোটিং প্যানেল হিসেবে আপনি ফটোশপের মতো এখানে যা যা দরকার আপনি কোথায় পাবেন, উইন্ডো মেনু থেকে আপনার অসংখ্য, যে প্রত্যেকটা বিষয় আপনার কাজের ক্ষেত্রে যখন যেটা প্রয়োজন পড়বে আপনি এখান থেকে নিয়ে আসবেন, প্রয়োজন শেষ আপনি প্রয়োজনে কেটে দিতে পারেন, তাই না? আপনার এখানে কি দরকার, পাথফাইন্ডার দরকার, নিয়ে আসলেন, ঠিক আছে? পাথফাইন্ডার চলে আসলো এখানে, ঠিক আছে? বিষয়গুলো এমন যে যখন যেটা দরকার, আপনার সিম্বল স্প্রে করা দরকার, এখানে সিম্বল চলে আসলো, ঠিক আছে? আপনার কি কালার দরকার, এখান থেকে কালার নিলেন, কালার চলে আসলো। সোয়াচ দরকার, এখান থেকে সোয়াচ নিলেন, সোয়াচ চলে আসলো। তো বিষয়গুলো এভাবেই হয়ে থাকে, আমরা জানি। আচ্ছা, এখানে মূলত অবজেক্ট কিভাবে তৈরি করা যায়, যেটা আমাদের মডিউলে আছে, যে কি নাম্বার 5, অবজেক্ট অর শেপ ক্রিয়েশন ইউজিং বেসিক শেপস অ্যান্ড পেন টুল। বেসিক শেপগুলো দিয়ে কীভাবে অবজেক্ট ক্রিয়েট করা হয় সেটা আমরা দেখি। সিলেকশন টুলে পরে আসি। এখান থেকে হচ্ছে অবজেক্ট তৈরি করার জন্য এই টুলসগুলো ইউজ হয়ে থাকে। এখানে দেখেন আপনি আছে যে রেক্টেঙ্গুলার টুল, অনেকগুলো আছে, রেক্টেঙ্গুলার, রাউন্ড রেক্টেঙ্গুলার। তো দেখি রেক্টেঙ্গুলার টুল নিয়ে আমি কি করলাম, একটা রেক্টেঙ্গুলার রাখলাম, একটা অবজেক্ট হয়ে গেল, ঠিক আছে? সো ফটোশপ আর ইলাস্ট্রেটরের ভিতর পার্থক্যটা কি? ফটোশপে আমাকে একটা রেক্টেঙ্গুলার নিতে হলে কি করতে হতো, নতুন একটা লেয়ার নিতে হতো, কারণ যদি আমি ওটাকে আলাদাভাবে মুভ করাতে চাই আমাকে অবশ্যই নতুন একটা লেয়ারে কাজটা করতে হবে। নতুন একটা লেয়ার নিয়ে আমরা সিলেকশন করতাম, দেন অল্টার ডিলিট বা কন্ট্রোল ডিলিট দিয়ে কালার অ্যাপ্লাই করতাম,
দেন আমরা মুভ টুল দিয়ে এটাকে মুভ করতাম। এখানে দেখেন কিছুই করতে হয়নি, আমি জাস্ট একটা রেক্ট্যাঙ্গুলার নিয়ে একটা এঁকেছি, সাথে সাথে একটা অবজেক্ট হয়ে গেছে। তারপরে এই সিলেকশন টুল দিয়ে আমি এটাকে ধরে মুভ করাতে পারছি। ঠিক আছে, আলাদা আলাদা কোনো লেয়ার নেওয়ার প্রয়োজন হচ্ছে না আমাকে, যখন যেটা ধরছি তখন সেটা মুভ হচ্ছে। সো ইলাস্ট্রেটরে মুভ করার জন্য কিন্তু মুভ টুল নামে কোনো টুল নাই, এখানে আছে সিলেকশন টুল। এই সিলেকশন টুলটা দিয়ে যে কোনো অবজেক্টকে সিলেক্ট করা যায় এবং সেটাকে ধরে মুভ করানো যায়। ঠিক আছে, তো এখানে শুধু রেক্টেঙ্গুলার টুলই না, আপনি আবার কি এটা ধরে সিলেক্ট করে ডিলিট, এটা ধরে সিলেক্ট করে ডিলিট। সো এখানেও যদি আপনাকে চার কোনো একটা রেক্টেঙ্গুলার রাখতে হয়, আপনাকে অবশ্যই শিফট ধরতে হবে, আর শিফট ছাড়া আপনি যে কোনো শেপের একটা রেক্টেঙ্গুলার আঁকতে পারবেন, তাই না? হ্যাঁ, রেক্টেঙ্গুলার ছাড়া আছে এখানে ইলিপ বা রাউন্ড রেক্টেঙ্গুলার। রাউন্ড রেক্টেঙ্গুলার কি হবে, যে কর্নারটা রাউন্ড হবে, তাই না? এই কর্নার রাউন্ডটা ডিপেন্ড করে মূলত আপনি যখন এটা ড্র্যাগ করছেন, ঠিক আছে, তখন যদি আপ অ্যারো অথবা ডাউন অ্যারো প্রেস করেন, কিবোর্ড থেকে আপ অ্যারো অথবা ডাউন অ্যারো প্রেস করার মাধ্যমে এটাকে রাউন্ড রেক্টেঙ্গুলারটা করা যায়, যে কতটুকু রাউন্ড হবে, এতটুকু রাউন্ড হবে। ঠিক আছে, অথবা রাউন্ড রেক্টেঙ্গুলার টুলে গিয়ে আপনি জাস্ট ক্যানভাসের ভিতরে একটা ক্লিক করেন, সেখানে আপনি নির্দিষ্ট সাইজের একটা রাউন্ড রেক্টেঙ্গুলার আঁকতে পারবেন, যেখানে আপনি উইড হাইট লিখে দিবেন। আমি চাচ্ছি যে 200 পিক্সেল বাই 200 পিক্সেল। ঠিক আছে, কর্নার রেডিয়াস দিলাম আমি ধরি 37, আচ্ছা আমি দিলাম 20 পিক্সেল। ওকে, দেখেন ঠিক সেই 200 পিক্সেলে 20 কর্নার রেডিয়াস একটা রাউন্ড রেক্টেঙ্গুলার এখানে ড্র হয়েছে। আচ্ছা, এগুলোকে ডিলিট করে দিই আপাতত। তাছাড়া কি আছে এখানে, ইলিপ টুল কি হবে, সেই গোল ক্রিয়েট করবে, তাই না? গোল ক্রিয়েট করবে, অথবা এ ধরনের যে কোনো ধরনের ইলিপ টুল দিয়ে যে কোনো ধরনের গোল করা যাবে। ঠিক আছে, তাছাড়া আছে পলিগন টুল এখানে কীভাবে কাজ করে, এই ধরনের একটা শেপ ক্রিয়েট করতে সাহায্য করবে। ঠিক আছে, এক্ষেত্রে আছে কি, পলিগন টুল নিয়ে ড্র্যাগ করার সময় যদি আপনি আপ অ্যারো বা ডাউন অ্যারো প্রেস করেন, পয়েন্টগুলো বেড়ে যায়, তাই না? এ ধরনের একটা তৈরি হলো। ঠিক আছে, এ ধরনের একটা তৈরি হলো, বা যদি ডাউন অ্যারো প্রেস করেন পয়েন্টগুলো কমে অ্যাটলিস্ট কি ট্রায়াঙ্গেল হবে। ট্রায়াঙ্গেল থেকে বড় বা মানে ট্রায়াঙ্গেলের ছোট কিছু হবে না, তিনটা সাইড নিয়ে একটা ট্রায়াঙ্গেল ক্রিয়েট হবে। সো এই ছিল পলিগনাল টুলগুলো দিয়ে এভাবে অনেক ধরনের শেপ আঁকা যাচ্ছে, তাই না? হ্যাঁ, সো এখানে যে একটা প্রবলেমে পড়তে পারেন, যেটা প্রিভিয়াস স্টুডেন্টদের প্রবলেম শেয়ার করছি, আপনি পলিগনাল টুল নিয়ে যখন আপনি সেই আপ অ্যারো ডাউন অ্যারো দিয়ে সাইডগুলোকে বাড়াচ্ছেন, তো আপ অ্যারো প্রেস করতে করতে কি হয় দেখেন তো, পলিগনাল কিন্তু ইলিপ হয়ে গিয়েছে, তাই না? একদম গোল হয়ে গিয়েছে। তো এই ধরনের কারণে এখানে প্রায় 44 সাইড তৈরি হয়েছে। আপনি কি করবেন, এই পলিগনাল দিয়ে এইভাবে এত বাড়ায় নিছেন যে কি হয়, এটা দিয়ে আঁকতে গেলে একটা সার্কেল ক্রিয়েট হয়ে যায়, তাই না? সমস্যাটা কি হয়েছে, যে এখানে পলিগনাল টুলের এতগুলো সাইড আপনি দিয়ে দিয়েছেন, যেটা একটা সার্কেল হয়ে গিয়েছে, তাই না? তো কি করতে হবে, এগুলো কমায় দিতে হবে। এখন কমায় দিলাম, এখন আর ওরকম হচ্ছে না। ঠিক আছে, হ্যাঁ, তো বিষয়গুলো খেয়াল রাখতে হবে, আসলে উল্টাপাল্টা কিছু করা যাবে না। তারপর দেখেন আছে স্টার টুল কি হবে, স্টার ক্রিয়েট করবে, একটা স্টার আঁকা যাচ্ছে এভাবে, তাই না? এক্ষেত্রেও যদি আপনি ড্র করার সময় সেই কিবোর্ডের আপ অ্যারো বা ডাউন অ্যারো প্রেস করেন, কি হচ্ছে, একটা করে স্টার পয়েন্ট বেড়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ, আবার ডাউন অ্যারো প্রেস করার মাধ্যমে এগুলো কমে যাচ্ছে। আর একটা বিষয় হচ্ছে, এখানে যদি আপনি কন্ট্রোল ধরে এটাকে টানেন, তাহলে কি লম্বা হচ্ছে মাথাগুলো, তাই না? কন্ট্রোল ধরে যদি করেন লম্বা হচ্ছে, আর ভেতরের দিকে দিলে এভাবে হচ্ছে। ঠিক আছে, তো এই বিষয়গুলো খুবই মজার, খেয়াল করবেন কিভাবে করা হয়। আচ্ছা, তাছাড়া আছে কি ফ্লেয়ার টুল দিয়ে মূলত এটা খুব একটা ইউজ হয় না। এটা কি হয়, যে একটা ফ্লেয়ার ক্রিয়েট করে, ফ্লেয়ার টুল নিয়ে আপনি এভাবে একটা কিছু আঁকলেন, ঠিক আছে, আর পরবর্তীটা আপনি যেখানে দিলেন সেখানে কি একটা ফ্লেয়ার ক্রিয়েট হলো, একটা ফ্লেয়ারের মতন একটা ক্রিয়েট হলো। এই হচ্ছে ফ্লেয়ার টুলের কাজ। এটা কোনো একটা ডিজাইন করার ক্ষেত্রে আপনার কাজে দিতে পারে, তাছাড়া খুব একটা ইউজ হবে না এটা, তাই না? যেখানে আপনি যাচ্ছেন এখানে একটা করবেন, ঠিক ওখান থেকে এখানে একটা ফ্লেয়ার ক্রিয়েট হবে। তো এই ছিল আমার অবজেক্ট আকার টুলগুলো। এইগুলো দিয়ে আমি বিভিন্ন ধরনের অবজেক্ট তৈরি করতে পারি। ঠিক আছে, তাছাড়া আছে পেন
পেন টুলটা মূলত পেন টুল নিয়ে আলাদা একটা ক্লাস হবে, আপাতত জাস্ট বেসিকটা দেখিয়ে দিচ্ছি যে পেন টুলটা কীভাবে ইউজ হয়। পেন টুল নিয়ে কি সেই ফটোশপের মতনই আপনি আঁকতে পারেন, যেটা কিভাবে কাজ করে, দুটাভাবে কাজ করে। একটা হচ্ছে কি পেন টুলের এখানে যে পেন টুলের মুড ছিল ফটোশপে দুটো, একটা হচ্ছে কি পাথ মুড আর একটা সিলেকশন মুড। এখানে কোনো মুড নাই। এখানে কিভাবে কাজ করে, পেন টুল নিয়ে অবজেক্ট ক্রিয়েট হয় যেটার একটা ফিল কালার থাকে, একটা স্ট্রোক কালার থাকে। এখানে ফিল থেকে ফিল কালার অ্যাপ্লাই করা যাবে, এখানে স্ট্রোক থেকে স্ট্রোক কালার অ্যাপ্লাই করা যাবে। কোনো একটা স্ট্রোক কালার আমি ধরি ব্ল্যাক দিলাম, ঠিক আছে, ব্ল্যাক একটা স্ট্রোক কালার দিলাম, যে স্ট্রোকটা আমি এখান থেকে বাড়িয়ে দিচ্ছি। উইন্ডো থেকে স্ট্রোক, এখান থেকে স্ট্রোক ভ্যালুটা আমি বাড়িয়ে দিচ্ছি, স্ট্রোকটা বেড়ে যাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, এই হচ্ছে পেন টুল দিয়ে ছবি আঁকা যায়, যে কোনো ধরনের আপনি আঁকতে পারবেন। তবে এক্ষেত্রে যে বিষয়টা হচ্ছে যে পেন টুল দিয়ে আঁকার সময় আপনি ধরেন আমি শেপটাকে বন্ধ মানে ফিলটাকে বন্ধ করে দিচ্ছি, বন্ধ করে শুধু পাত দিয়ে আঁকছি, ঠিক আছে। এক্ষেত্রে যে এই কন্ট্রোল হ্যান্ডেলটা যেটা আমরা ফটোশপে কি করতাম, অল্ট্রা ধরে ক্লোজ করতাম, তাই না। এক্ষেত্রে আপনার অল্ট্রা ধরতে হবে না, আপনি জাস্ট একটা ক্লিক করে এটাকে ক্লোজ করে দিতে পারবেন, ঠিক আছে। এখানে হ্যাঁ, কন্ট্রোল হ্যান্ডেলটা বন্ধ করার জন্য অল্ট্রা ধরতে হয় না, জাস্ট ওই ক্লিক করে দিয়ে এটাকে বন্ধ করে দেওয়া যায়, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, এই হচ্ছে বিষয়গুলো, এই পেন টুল কীভাবে আঁকা যায়। এখন দেখি যে আমি যে কোনো ধরনের পেন টুল দিয়ে আঁকি বা যে কোনো ধরনের অবজেক্ট দিয়ে আঁকি, এই অবজেক্টগুলো আসলে কিভাবে কালার চেঞ্জ করা যায়, বা স্ট্রোকটাই কেন পড়ে গেল, বা কালার কি, এই বিষয়টা একটু বুঝতে হবে। ফটোশপে কি হতো যে একটা কালার, কোনো একটা অবজেক্টে কালার অ্যাপ্লাই করার জন্য একটা ফিল কালার মানে একটা কি সেট ফরগ্রাউন্ড কালার ছিল আর সেট ব্যাকগ্রাউন্ড কালার ছিল, দু ধরনের কালার ছিল। সেখানে কি হতো যে ফরগ্রাউন্ড কালার আমরা কোনো একটা অবজেক্টে ফরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করতে পারতাম, সেখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করতে পারতাম, তাই না। হ্যাঁ, সো ফরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করার জন্য অল্ট্রা ডিলিট আর ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করার জন্য কন্ট্রোল ডিলিট আমাদেরকে প্রেস করতে হতো। এখানে বিষয়টা কিন্তু সেভাবে হচ্ছে না। এখানে কি হচ্ছে, এখানেও দুটো কালার প্যালেট আমরা দেখতে পাচ্ছি, বাট এটা সেই সেট ফরগ্রাউন্ড আর সেট ব্যাকগ্রাউন্ড না। এখানে কি যদি আমরা একটু দেখি, একটাকে ধরলে বলে ফিল, একটাকে ধরলে বলে স্ট্রোক। সো আপনি ইলাস্ট্রেটরে যে কোনো শেপের যে কোনো ধরনের অবজেক্ট আঁকেন না কেন, সেটাতে হয় একটা দিয়ে ফিল কালার দেওয়া যাবে, একটা দিয়ে স্ট্রোক কালার দেওয়া যাবে। ধরেন আমি এখানে একটা অবজেক্ট আঁকলাম, ধরেন এটি আমার একটা অবজেক্ট, এখানে এটাতে কি আছে দেখেন তো, এটাতে ফিল কালারটা নান করা আছে আর স্ট্রোক একটা কালার দেওয়া আছে, ঠিক আছে। আমি যাচ্ছি না ফিলে একটা অন্য একটা কালার দিব, সো এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার মাধ্যমে যে কোনো কালার আমি সিলেক্ট করলাম, সেটা চলে আসলো, ঠিক আছে। আমি যাচ্ছি স্ট্রোকে কালার চাচ্ছি আমি রাখবো না, তাই না। সো স্ট্রোকটাকে ধরে এখান থেকে আমি নান করে দেই, স্ট্রোকের কালারটা চলে গেল, তাই না। সো যে কোনো একটা অবজেক্ট সিলেক্ট করে আপনি ফিল থেকে ফিলে কালার, স্ট্রোক থেকে স্ট্রোকে কালার দিতে পারেন, এবং চাইলে প্রয়োজনে স্ট্রোককে নান করে দিতে পারেন। আবার আপনি চাচ্ছেন যে না, আপনি একটা শেপ আঁকবেন বা অবজেক্ট আঁকবেন যেখানে স্ট্রোক থাকবে, ফিল নাম থাকবে, সেটাও করা যাবে, তাই না। আমি চাচ্ছি কি এখানে না, এখানে একটা স্ট্রোক থাকবে, শুধু এই অবজেক্টটা একটা স্ট্রোক হবে, সেক্ষেত্রে আমি যে কোনো কালারের একটা স্ট্রোক দিয়ে দিতে পারি, স্ট্রোক চলে আসলো, তাই না। স্ট্রোকটা এই যে এখান থেকে আপনি বাড়াতে কমাইতে পারেন, স্ট্রোকটা একটু মোটা চিকন করা যায়। আমি যাচ্ছি ফিলটাকে নান করে দেবো, ফিলটা সিলেক্ট করে এখান থেকে নান করে দিলাম। সো দেখেন এখানে শুধু একটা স্ট্রোক আছে, কোনো ফিল কালার নাই। এটা শুধু আমাদের রেক্ট্যাঙ্গুলারের ক্ষেত্রেই না, এটা আপনার যে কোনো শেপের ক্ষেত্রে, রেক্ট্যাঙ্গুলার বলেন, ইলিপ বলেন, তাই না, পেন টুল দিয়ে আঁকা যে কোনো একটা কিছু বলেন না কেন, সব ক্ষেত্রেই কী হবে, এটা আপনার স্ট্রোক কালার দেওয়া যাবে এবং ফিল কালার দেওয়া যাবে, ঠিক আছে। অথবা আপনি চাচ্ছেন যে স্ট্রোক থাকবে ফিল থাকবে না, বা ফিল থাকবে স্ট্রোক থাকবে না, এভাবে বিষয়গুলোকে করা যাবে। অবশ্যই যে কোনো অবজেক্টে আপনাকে কাজ করতে হলে অবশ্যই, যেমন আমাদেরকে আগে লেয়ার সিলেক্ট করতে হতো ফটোশপে, এখানে আমাদের অবজেক্টটা সিলেক্ট থাকতে হবে। আপনি এটাতে কিছু করতে চাচ্ছেন, এটা সিলেক্ট থাকতে হবে, আপনি এটাতে কিছু করতে চাচ্ছেন, এটা সিলেক্ট থাকতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপর আছে কি সিলেকশন বেসিকগুলো আমরা দেখলাম। এবার আছে ইন্ট্রোডিউসিং অ্যাঙ্কার পয়েন্টস, যেটা আমরা পেন টুল থেকে অ্যাঙ্কার পয়েন্টসগুলো পেয়ে থাকি। সেটা হচ্ছে বিষয়টা যে অ্যাঙ্কার পয়েন্ট আমরা ফটোশপেই দেখেছি যে অ্যাঙ্কার পয়েন্টগুলো কি, যে পেন টুল দিয়ে আঁকা প্রত্যেকটা পয়েন্টকে এক একটা অ্যাঙ্কার পয়েন্ট বলা হয়, তাই না। আপনি পেন টুল দিয়ে কিছু আঁকছেন, আমি ফিল কালারটাকে অফ করে দেই, অফ করে স্ট্রোকে একটা কালার দেই, ঠিক আছে। আপনি পেন টুল দিয়ে আঁকা প্রত্যেকটা যে পয়েন্টগুলো ক্রিয়েট হচ্ছে, প্রত্যেকটা পয়েন্টকে এক একটি অ্যাঙ্কার পয়েন্ট বলা হয়, তাই না।
হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে কি এই যে এই পয়েন্টটা এগুলোকে কি বলা হয়, অ্যাঙ্কার পয়েন্ট বলা হয়, তাই না? আর যেটা আমি বলেছি যে এখানে পেন টুল দিয়ে আঁকা অ্যাঙ্কার পয়েন্টকে যখন আপনার কি করতে হবে, এখানে ক্লোজ করতে হবে, জাস্ট সিঙ্গেল ক্লিক করার মাধ্যমে এটাকে ভেঙে দেওয়া যাচ্ছে, তাই না? সেই অল্ট্রা ধরে এখানে ক্লিক করে এটাকে ভাঙতে হয় না, তাই না? হ্যাঁ, তো এখানে কি ওপেন পাতও রাখা যায়, আবার কি ক্লোজ পাতও রাখা যায়। তারপরে দেখা যাচ্ছে যে পেন টুল দিয়ে করা কাজগুলোর মধ্যে যে এগুলো পেন টুলের ক্লাসে দেখানো হবে, তারপর ফার্স্ট ক্লাসে জাস্ট কিছু একটু সংক্ষেপে ব্রিফ করে দিচ্ছি যে পেন টুলের ভিতরে কি অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করা যায়। একটা অ্যাঙ্কার পয়েন্ট আপনি অ্যাড করতে পারছেন এখানে, তাই না? এবং যেটাকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি ধরে সেটার শেপ পরিবর্তন করতে পারছেন। যে কোনো জায়গাতে আপনি অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করতে পারছেন এবং সেটাকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরে সেটাকে মুভ করানো যাচ্ছে, পরিবর্তন করানো যাচ্ছে। আর ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট দিয়ে কী হয়, যে কোনো একটা অ্যাঙ্কার পয়েন্টকে ডিলিট করে দেওয়া যাচ্ছে, তাই না? হ্যাঁ, আর কনভার্ট দিয়ে কী হয়, যে কর্নারকে কার্ভকে কর্নার করে দেওয়া যায়। এগুলো আমরা জানি, ফটোশপে দেখেছি। ঠিক আছে, এবার আসি অবজেক্ট অ্যারেঞ্জমেন্ট অ্যান্ড ওয়ার্কিং উইথ অবজেক্ট, গ্রুপিং, লগিং, হাইডিং বিষয়গুলো, যে আসলে অবজেক্ট অ্যারেঞ্জটা কীভাবে করা হয় সেই বিষয়টা আমরা দেখি। ধরে আমি কিছু অবজেক্ট আগে এঁকে নেই, ধরে আমি এটা আঁকলাম, এখানে একটা ফিল কালার দেই, ঠিক আছে। স্ট্রোকটা আমার আপাতত দরকার নেই, বন্ধ করে দিলাম। আমি একটা রেক্টেঙ্গুলার রাখলাম এর সাথে, ঠিক আছে। এখানে আমি অন্য একটা কালার দিচ্ছি, ধরে এটা দিলাম। তারপরে কি আমি ধরে একটা ইলিপস আঁকলাম বা পলিগন আঁকলাম একটা, ঠিক আছে। এখানে একটা পলিগন আঁকলাম, এখানে দেখা যাচ্ছে আমি অন্য একটা কালার দিচ্ছি। তারপর দেখা গেল আমি একটা স্টার আঁকলাম, ঠিক আছে। এখানে দেখা যাচ্ছে আমি অন্য একটা কালার দিলাম। সো এই বিষয়গুলো দিয়ে মূলত আমি যেটা বোঝাতে চাচ্ছি যে অবজেক্ট অ্যারেঞ্জের বিষয়টা। তো এখানে দেখা যাচ্ছে সবার নিচে পড়ে গেছে কোনটা, এই কালারটা দেখা যাচ্ছে সবার নিচে পড়ে গেছে, তাই না? এই কালারটা যদি আমি একটু চেঞ্জ করে দিই, ধরি এই ইয়েলো কালারটা সবার নিচে পড়ে গেছে। এখন আমি চাচ্ছি এই ইয়েলো কালারটাকে আমি সবার উপরে দেখব, তাই না? এই কালারের ইয়েলো কালার শেপটা যেভাবে আছে তার পুরোটা তো দেখা যাচ্ছে না, তাই না? অনেকটা অংশ ঢেকে আছে। আমি চাচ্ছি ইয়েলো কালারটাকে আমি সবার উপরে দেখব। কিভাবে দেখব? ফটোশপ হলে কি করতাম, এই লেয়ারটাকে ধরে উপরে দিয়ে দিতাম, তাহলে দেখা যেত, তাই না? বা উপরের লেয়ারগুলোকে নিচে নিয়ে নিতাম, তাহলে দেখা যেত। তো এখানে তো আমি কোনো লেয়ার নিয়ে কাজ করছি না, তাহলে এখানে এই ইয়েলো অংশটাকে আমি উপরে কিভাবে দেখব? বিষয়টা হচ্ছে এখানে যে কোনো অবজেক্টকে নিয়ে আপনাকে কাজ করতে হলে কী করতে হয়, সেটা সিলেক্ট করতে হয়। এটাকে আপনি উপরে নেবেন বা নিচে নেবেন বা ডানে নেবেন বামে নেবেন, এটাকে সিলেক্ট করতে হবে, তাই না? এটাকে সিলেক্ট করতে হবে। সো আমি চাচ্ছি ইয়েলোটাকে, সো ইয়েলোটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ, ঠিক আছে। কোনো অবজেক্টকে অ্যারেঞ্জ করতে হলে অবজেক্টটাতে রাইট ক্লিক করতে হয়, রাইট ক্লিক করে অ্যারেঞ্জের ভিতরে দেখেন লেখা আছে এখানে ব্রিং টু ফ্রন্ট, ব্রিং ফরওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড, সেন্ড টু ব্যাক। বিষয়গুলো কি? ব্রিং টু ফ্রন্ট মানে কি, সে একবারে সামনে নিয়ে আসবে, ব্রিং টু ফ্রন্ট সবার সামনে নিয়ে আসবে। আর ব্রিং ফরওয়ার্ড সে একটা করে স্টেপ সামনে নিয়ে আসবে। আর সেন্ড ব্যাকওয়ার্ড কি, একটা স্টেপ ব্যাকে নিয়ে যাবে। আর সেন্ড টু ব্যাক হচ্ছে সবার পিছনে নিয়ে যাবে। সো কোনো অবজেক্ট ধরে যদি আপনি ব্রিং টু ফ্রন্ট কমান্ডটা দেন সবার সামনে চলে আসবে, আর সেন্ড টু ব্যাক কমান্ডটা দেন সবার পিছনে চলে যাবে। আর যদি আপনি ব্রিং ফরওয়ার্ড বা সেন্ড ব্যাকওয়ার্ড কমান্ডগুলো দেন তাহলে একটা করে স্টেপ সে আগে আসবে বা উপরে আসবে বা নিচে পিছনে যাবে, তাই না? হ্যাঁ, তো এখানে কমান্ডগুলো কি, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট যেটা আমরা দেখছি এখানে, ব্রিং ফরওয়ার্ড হচ্ছে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট, আর ব্রিং ব্যাকওয়ার্ড কন্ট্রোল সেটাও থার্ড ব্র্যাকেট। একটা হচ্ছে স্টার্টিং, একটা হচ্ছে এন্ডিং। আর তার সাথে যদি আমরা শিফট প্রেস করি সবার উপরে অথবা সবার নিচে চলে যাবে, তাই না? সো এটাকে আমি কি চাচ্ছি, যে সবার সামনে নিয়ে আসবো। তাহলে কি করতে হবে, অবজেক্ট থেকে অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট, যেটা শর্টকাট হচ্ছে শিফট কন্ট্রোল থার্ড ব্র্যাকেট, কি এন্ডিংটা দেখেন এটা সবার সামনে চলে আসলো এখন, ঠিক আছে। আর যদি এটাকে আবার ব্যাকে দিতে চাই, একটা করে স্টেপ ব্যাকে দিতে হলে কন্ট্রোল থার্ড ব্যাকে দিতে হবে। স্টার্টিং একটা স্টেপ ব্যাকে গেল, আবার দেন আরেকটা স্টেপ ব্যাকে গেলো, আরেকটা স্টেপ ব্যাকে গেল, তাই না? আমি চাচ্ছি এটাকে সামনে নিয়ে আসবো, সো কন্ট্রোল থার্ড ব্যাকে দিচ্ছি, একটা স্টেপ সামনে আসলো, আরেকটা দিলে আবার সবার সামনে চলে আসলো। তো বিষয়গুলো এইভাবেই, যে একটা অবজেক্টকে আপনার সামনে পেছনে নিতে হলে সেই অ্যারেঞ্জ অপশনে গিয়ে ইউজ করতে হয়, অথবা শর্টকাট ইউজ করতে হয় কন্ট্রোল থার্ড ব্র্যাকেট। আর সবার উপরে হলে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট, ঠিক আছে। একটা থার্ড ব্র্যাকেট দিলে নিচে আসে, আরেকটা থার্ড ব্র্যাকেট দিলে মানে উপরে আসে। বিষয়গুলো এইভাবেই করা হয় অবজেক্ট অ্যারেঞ্জের বিষয়গুলো।
কারণ আপনি একটা কার্টুন আঁকতে গেলে বা কোনো কিছু আঁকতে গেলে ইলাস্ট্রেটরে, যেমন আমাদের লেয়ারের কনসেপ্টটা ক্লিয়ার থাকা বিষয়টা জরুরি ছিল, যে লেয়ারগুলোকে আমাকে বুঝতে হয় যে কীভাবে লেয়ার অ্যারেঞ্জ করতে হবে। এখানে যেহেতু আমি লেয়ার নিয়ে কাজ করছি না, সেখানে আমার অবজেক্টের অ্যারেঞ্জের বিষয়টা আমার ভালো করে বুঝতে হবে, যে একটা অবজেক্টকে আমি কীভাবে উপরে নিচে বিষয়গুলো নিয়ে যেতে পারি। ঠিক আছে, হ্যাঁ, অ্যারেঞ্জমেন্ট বোঝা গেল। তারপর আসি ওয়ার্কিং উইথ অবজেক্ট গ্রুপিং, যে আসলে অবজেক্টকে কীভাবে গ্রুপ করা যায়। আপনি চাচ্ছেন অনেকগুলো অবজেক্ট এঁকেছেন, এগুলোকে একটা গ্রুপ করে দেবেন। ঠিক আছে, এটা ধরেন আপনার একটা ডিজাইন। ঠিক আছে, এখন আপনি চাচ্ছেন এটাকে একটা গ্রুপ করবেন। সো কি, আপনার সিলেক্টেড অবজেক্টগুলো সিলেক্ট করে কন্ট্রোল জি, গ্রুপ করার জন্য আপনাকে কন্ট্রোল জি কমান্ডটা ইউজ করতে হয়, যেটা ফটোশপে ছিল। এখন কি হলো, এটা একটা অবজেক্ট নাই, এটা পুরোটা একটা গ্রুপ হয়ে গেল, তাই না? আবার গ্রুপ ভাঙার জন্য কি করতে হয়, কন্ট্রোল জিতে গ্রুপ করা হলো, আর গ্রুপ খুলতে আবার শিফট কন্ট্রোল জি যখন আপনি প্রেস করছেন তখন গ্রুপটা আনগ্রুপ হয়ে গেল। তখন একটা একটা করে অবজেক্ট আপনি এটাকে ধরে ধরে মুভ করাতে পারবেন। আচ্ছা, তো এই গ্রুপ আনগ্রুপের কমান্ডটা সেই ফটোশপের মতোই ছিল, যেটা আমরা অবজেক্ট মেনুতে পাই ম্যানুয়ালি, যে অবজেক্ট থেকে কোথায় গ্রুপ কন্ট্রোল জি, আর আনগ্রুপ হচ্ছে শিফট কন্ট্রোল জি। আচ্ছা, তারপর আসি লকিং, যে আপনাকে ফটোশপে বা সরি ইলাস্ট্রেটরে কাজ করতে হলে অনেক অবজেক্ট আপনাকে লক করে রাখতে হয়, তাই না? তাছাড়া প্রবলেম হয়। যেমনটা হচ্ছে গিয়ে, ধরেন আপনি এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিলেন বা একটা কিছু করলেন, কোনো একটা অবজেক্ট নিয়ে কাজ করবেন, এখানে আপনি একটা কিছু আঁকলেন, এখানে একটা দিয়েছেন। ঠিক আছে, এখন এটার ভিতরে আপনি কিছু আঁকতে যাবেন। ঠিক আছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক সময় একটা অবজেক্ট আঁকতে গিয়ে আরেকটা অবজেক্ট আপনাকে ডিস্টার্ব দিবে। এটার ভিতরে আপনি কিছু আঁকতে যাচ্ছেন, আঁকলেন, ঠিক আছে, এটাতে একটা কালার দিয়ে দিলেন, ডিফারেন্ট একটা কালার দিলেন, এই কালারটাই দিলেন, এই ধরনের একটা কালার দিলাম। ঠিক আছে, এখন এর ভিতরে আমি ধরে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে, তাই না, এটাকে আমি কিছু পরিবর্তন করতে চাচ্ছি, নড়ে যাচ্ছে। ঠিক আছে, আমি চাচ্ছি এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে অ্যাঙ্গেল পয়েন্টটাকে ধরে আমি কিছু পরিবর্তন করে যাই, তো পেছনের অবজেক্টটা নড়ে যায়, তাই না? সো এই যে আপনাকে এই প্রবলেম ডিস্টার্বটা হচ্ছে, এর জন্য কী করতে হবে, এই অবজেক্টটাকে আপনাকে লক করে দিতে হবে, তাই না? সো লক করার বইটা কি, আপনার অবজেক্ট সিলেক্ট রেখে কন্ট্রোল টু দেন, এখন এটা লক হয়ে গেছে। এখন যদি আপনি এই অবজেক্টটাকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কিছু করতে যান, ধরে এগুলোকে ডিরেকশন চেঞ্জ করতে যান, তাই না, তখন কিন্তু আপনার সেই প্রবলেমটা হবে না, ওটা এখন আপনাকে ডিস্টার্ব দিবে না, কারণ এটাকে আপনি এখন ধরতেই পারবেন না। আপনি মুভ সিলেকশন টুল দিয়ে এটাকে ধরতেই পারবেন না, কারণ এটাকে লক করে দিয়েছেন। ঠিক আছে, এখন লকটা যদি আবার খুলতে হয়, লকটা কীভাবে খুলবো, অল্ট্রা কন্ট্রোল টু প্রেস করার মাধ্যমে এটা লকটা খুলে গেল। তো বিষয়গুলো এভাবে আপনাকে, একটাই অবজেক্ট না, ইলাস্ট্রেটরে যখন কাজ করতে যাবেন, সো এখানে যেহেতু আমরা লেয়ার নিয়ে কাজ করি না, এভাবে অবজেক্টগুলো একে একে কাজ করি, সো অনেক অবজেক্ট আমাকে লক করে দিতে হয়। কোনটা লক করবেন কীভাবে বুঝবেন, যখন আপনি দেখবেন যে একটা আপনার কাজ করতে গিয়ে যেটা আপনাকে ডিস্টার্ব দিচ্ছে, আপনি একটা জিনিস মুভ করতে যাচ্ছেন, অন্য একটা মুভ হয়ে যাচ্ছে, তখনই তাকে ধরে কি কন্ট্রোল টু প্রেস করে দেন, সেটার সাথে সাথে লক হয়ে যাচ্ছে। আবার অল্ট্রা কন্ট্রোল টু প্রেস করার মাধ্যমে লকগুলো খুলে যাচ্ছে, যেটা হচ্ছে অবজেক্ট থেকেই যে লক কন্ট্রোল টু, আর আনলক অল্ট্রা কন্ট্রোল টু। আপনি যখন লক করবেন অবজেক্টগুলোকে একটা একটা ধরে ধরে লক করতে হবে, আর যখন আনলক অল অপশনটা দিবেন, মানে অল্ট্রা কন্ট্রোল টু দিবেন, তখন সবগুলো লক কিন্তু একসাথে খুলে যাবে, একটা একটা করে লক খুলবে না, সবগুলো যা যা লক করেছেন সবগুলো আনলক হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ। তারপর চলে আসি হাইড, লকের পর আছে হাইড, যে হাইড করার বিষয়টা অনেক ইম্পর্টেন্ট, আপনাকে অনেক কিছু হাইড করতে হয়। ধরেন আপনি কিছু আঁকছেন, তাই না, ধরে আমি অনেক কিছু আঁকলাম, আমি যাচ্ছি এটাকে আপাতত হাইড করে রাখি, এটা আমার এখন দেখার দরকার নেই, পরে দেখবো। সো ইলাস্ট্রেটরে কাজ করতে গেলে দেখবেন প্রয়োজনীয়তাগুলো বুঝতে পারবেন, যে আপনাকে অনেক সময় অবজেক্ট লক করতে হয়, অবজেক্টগুলোকে হাইড করতে হয়, তাই না? এই বিষয়গুলো জেনে রাখতে হবে, কমান্ডগুলো মনে রাখতে হবে, আপাতত খাতায় লিখে রাখতে হবে, তাই না, যে আসলে কোনটার কমান্ড কি, যেন সবসময় মনে থাকে এই বিষয়গুলো। সো হাইড করার বিষয়টা হচ্ছে অবজেক্ট থেকেই দেখি আমরা হাইড, কন্ট্রোল থ্রি প্রেস করার মাধ্যমে অবজেক্টটা হাইড হয়ে যায়। দেখা যাচ্ছে এখানে কোনো অবজেক্ট আছে, হ্যাঁ। সো এই ধরনের প্রয়োজন পড়ে অনেক সময়, আপনাকে অবজেক্টগুলো হাইড করার প্রয়োজন পড়ে, লক করার প্রয়োজন পড়ে, আপনি হাইডের কমান্ড হচ্ছে কন্ট্রোল থ্রি। আবার হাইডে আবার যদি দেখতে চান যে হ্যাঁ কী কী হাইড করেছেন আপনি এখন দেখবেন, সেক্ষেত্রে অবজেক্ট শো অল, সেটা হচ্ছে অল্ট্রা কন্ট্রোল থ্রি প্রেস করার মাধ্যমে আপনার যা যা অবজেক্ট হাইড ছিল সবগুলো আবার শো হবে, আপনাকে দেখাবে যে হ্যাঁ এই অবজেক্ট হাইড ছিল, আবার শো হয়ে গেল। ঠিক আছে, হ্যাঁ। সো তাহলে আমরা গ্রুপিং বুঝলাম, কীভাবে গ্রুপ করতে হয়, কেন করতে হয়, লক করার প্রয়োজনীয়তাটা বুঝলাম, আমাকে অনেক সময় অবজেক্ট লক করতে হয় কন্ট্রোল টু দিয়ে, আবার অল্ট্রা কন্ট্রোল টু দিয়ে লকগুলোকে আনলক করতে হয়, আর হাইড করতে হয়
কন্ট্রোল 3 দিয়ে আর অল্ট্রা কন্ট্রোল 3 দিয়ে হাইটগুলোকে আনহাইড করতে হয়। যে বিষয়গুলো আপনি অবজেক্টে পাচ্ছেন, যদি ভুলে যান এখান থেকে দেখে নেবেন, গ্রুপের শর্টকাট, লকের শর্টকাট, হাইডের শর্টকাট, ঠিক আছে। আচ্ছা, তাছাড়া যে বিষয়গুলো ইম্পর্টেন্ট আমাদের মডিউলে আছে নাম্বার 10-এ, যে ইউজিং আন্ডো রিডো, যেটা আমরা ফটোশপেও করেছিলাম, বাট কি ওই অভ্যাসটার একটু ব্যতিক্রম। এখানে সেই ফটোশপের মতন আন্ডো রিডোর যে কমান্ডগুলো ছিল কি অল্ট্রা কন্ট্রোল জেড আর শিফট কন্ট্রোল জেড, এখানে ব্যতিক্রম। এখানে অভ্যাসটা আবার আমাকে নতুন করে অভ্যস্ত হতে হবে আন্ডো রিডোর বিষয়গুলো। এখানে হচ্ছে কি দেখে নিই আমরা এডিট মেনু থেকে আন্ডো রিডো কোথায় আছে, এখানে আছে যে কন্ট্রোল জেড আর শিফট কন্ট্রোল জেড। ফটোশপে কি হতো, অল্ট্রা কন্ট্রোল জেড দিয়ে যতবার আমি ফটোশপে কন্ট্রোল জেড দিয়ে কি হতো বিষয়টা যদি মনে করে দেখি, যে একটা স্টেপ ব্যাকে যেত, আবার কন্ট্রোল জেড দিলে সেই স্টেপটাই একবার ফরওয়ার্ড হতো, একবার ব্যাকওয়ার্ড হতো, তাই না? হ্যাঁ, বাট এখানে ইলাস্ট্রেটরের কিন্তু ব্যতিক্রম। ইলাস্ট্রেটরে আপনি কন্ট্রোল জেড প্রেস করার মাধ্যমে সেই আন্ডোর কাজটা হবে, একটা করে স্টেপ ব্যাকেই যেতে থাকবে। যতবার আপনি কন্ট্রোল জেড প্রেস করবেন একটা করে স্টেপ ব্যাকে যাবে, তাই না? হ্যাঁ, আর রেডও করার জন্য মানে সেই স্টেপটা ফিরিয়ে আনার জন্য আপনাকে শিফট কন্ট্রোল জেড প্রেস করতে হবে, ঠিক আছে। সো এই বিষয়টা এখানে একটু নতুন করে অভ্যস্ত হতে হবে আমাদেরকে আন্ডো রিডার বিষয়টা। আচ্ছা, তারপর আসি গাইড। যে গাইড কি আমরা ফটোশপে জেনেছি যে আমাকে বিভিন্ন মাপ ঝোঁকের বিষয়গুলো গাইড নিয়ে কাজ করতে হয়, তাই না? আপনি এটা গেছেন, আপনার একটা লাইন মতো এই 3টা অবজেক্ট সেট হবে, সেক্ষেত্রে আপনাকে গাইড নিয়ে আসতে হবে। গাইডটা কোথা থেকে নিয়ে আসতে হবে? ফটোশপে রুলার থেকে। এখানে রুলার আছে, যদি না পাই কন্ট্রোল আর, রুলার চলে আসলো, তাই না? তো এখান থেকে টেনে আমি একটা গাইড নিয়ে নিলাম, ঠিক আছে। গাইড নিয়ে নিলাম, এখন কি আমি এগুলোকে ধরে আমি ওই গাইড মতো মাপযোগগুলো বিষয়গুলো করে দিতে পারি। সো বিভিন্ন প্রয়োজনে আমাকে গাইড নিতে হয় ইলাস্ট্রেটরেও, তবে একটু ব্যতিক্রম হচ্ছে ফটোশপ থেকে ইলাস্ট্রেটরের গাইড নেওয়ার প্রসেসটা, যেটা হচ্ছে কি ফটোশপে কি করতাম, গাইড প্রয়োজনে নিয়ে আসলাম, আবার প্রয়োজন নাই গাইডটাকে ধরে ওখানে দিয়ে দিতাম। এখানে কিন্তু যাচ্ছে না, এখানে আপনি নিয়ে ওখানে দিয়ে দিতে পারবেন না, এইটা একটু ব্যতিক্রম। হ্যাঁ, যে কি ফটোশপ আপনাকে গাইড ধার দিত, আবার সে রিটার্ন নিয়ে নিত। আর ইলাস্ট্রেটর কি করে, আপনাকে গাইড দেবে বাট সে নিবে না, ফেরত নেবে না। তাহলে কি করবেন, আপনার গাইড প্রয়োজন নাই, গাইড নিয়ে আসছেন বা প্রয়োজনে ভুলে 2টা নিয়ে আসছেন, এইটা আপনার প্রয়োজন নেই, এখন কি করবেন, এটাকে তার সেখানে দিয়ে দেওয়া যাচ্ছে না। তাহলে কি করতে হবে, এই গাইডটাকে সিলেক্ট করে ডিলিট দেন, চলে যাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, গাইডটাকে সিলেক্ট করে ডিলিট। তবে আপনি বাসায় যেয়ে দেখবেন যে গাইড সিলেক্ট করে ডিলিট দিচ্ছেন, ডিলিট হচ্ছে না, বিপদ। কি করতে হবে, হ্যাঁ, সেক্ষেত্রে আপনি ডকুমেন্টে রাইট ক্লিক করেন, ডকুমেন্টে রাইট ক্লিক করে দেখেন লক গাইড। গাইডটা যদি আপনার লক করা থাকে তখন কিন্তু গাইড সিলেক্টই হবে না। কোনো একটা গাইড নিয়ে আসছেন, গাইড চলে আসছে, এখন আপনি এটাকে ডিলিট করতে চাচ্ছেন, এটাকে সিলেক্ট করে আপনি সিলেক্টই করতে পারবেন না, ডিলিট করবেন কীভাবে, ঠিক আছে। সেক্ষেত্রে আপনি কী করেন, ডকুমেন্টে রাইট ক্লিক করে লক গাইডটাকে তুলে দেন। লক গাইডটাকে তুলে এখন আপনি সিলেক্ট করতে পারছেন এবং ডিলিটও করতে পারছেন। বোঝা গেল বিষয়টা? সো এটা কি লক করে রাখবেন না লক খুলে রাখবেন সব সময়? এটা দুটোই করতে হবে। লক কেন করতে হবে, লক কেন খোলা রাখতে হবে, এই বিষয়টাও বুঝতে হবে। লক যদি আপনি খুলে রাখেন তাহলে সমস্যাটা যেটা হচ্ছে, সুবিধা পাচ্ছেন যে এটাকে ধরে আপনি ডিলিট করে দিতে পারছেন বা এটাকে মুভ করাতে পারছেন, তাই না? আপনি কি গাইড লক করা আছে, একটা গাইড নিয়ে এসে এখানে বসাইছেন, এখন কি এটাকে একটু নিচে বসাইতে হবে। এখন কি এটাকে টেনে আপনি নিচে নিতে পারবেন, কারণ গাইডটা লক করা, তাই না? সো আপনাকে গাইড লকটা খুলে তারপর ধরে আপনার এটাকে জায়গা মতো বসাইতে হবে, ঠিক আছে। এটা একটা বেনিফিট। আর এটার ডিসঅ্যাডভান্টেজ যেটা হচ্ছে, যদি আপনি সব সময়ের জন্য লক গাইডটাকে মানে করে রাখেন, খুলে রাখেন, সেক্ষেত্রে প্রবলেমটা দেখেন, আপনি অবজেক্টগুলোকে সিলেক্ট করছেন, নিচে নিয়ে আসবেন, কি হয়েছে, গাইডগুলো সহ সিলেক্ট হয়ে নিচে চলে আসছে। বাট গাইড তো আপনি নিয়েছেন একটা মাপ ঝোঁকের জন্য, যে হ্যাঁ এই গাইডটা এখানেই থাকবে, তাই আপনি ডকুমেন্টের একটা মার্জিনের জন্য গাইড নিয়েছেন, ঠিক আছে। কন্ট্রোল জেড, আপনি ধরেন একটা মার্জিন করার জন্য গাইড নিয়েছেন, যে হ্যাঁ এখানে একটা মার্জিন থাকবে, এখানে একটা মার্জিন থাকবে, এর বাইরে আমি কিছু আঁকবো না, ঠিক আছে। যখন আপনি সবগুলো অবজেক্ট সিলেক্ট করছেন তখন কি গাইডটা সহ মুভ হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ, এর জন্যই কী করতে হয়, যে গাইডটাকে লক করে রাখতে হয়, কেন, যেন এটা সিলেক্ট না হয়ে যায়, ঠিক আছে। অন্য একটা অবজেক্ট ধরার সময় যেন এটাও সিলেক্ট না হয়ে যায়, তার জন্য গাইডটাকে লক করে রাখতে হয়। আচ্ছা, এই ছিল গাইড। আমি আপাতত গাইডটাকে তুলে গাইডগুলোকে লক ডিলিট করে দেই, আর গাইডটাকে আমি লক অবস্থাতে রাখি, পরবর্তীতে নিলে লক থাকবে। আচ্ছা, তারপর চলে আসি গ্রিড। যে গ্রিড বিষয়টা কি, যেটা আমরা ডকুমেন্টে রাইট ক্লিক করে শো গ্রিড দেখতে পারি, তাই না? হ্যাঁ, শো গ্রিড।
যেটা হচ্ছে কি গ্রিড চলে আসে, আবার এটাকে হাইড করা যায় হাইড গ্রিড দিয়ে। তো গ্রিডটা মূলত কি, আমরা যদি একটু দেখি যে আসলে গ্রিডটাও খুব বেশি ইম্পর্টেন্ট। অনেক সময় আপনাকে কাজ করতে হলে আপনি আপনার ক্যানভাস তো এরকম, তাই না, এরকম আপনি এখানে সোজা কিছু আঁকতে যাচ্ছেন, ধরেন পেন টুল দিয়ে আপনি এখানে একটু সোজা একটা কিছু আঁকবেন। পেন টুল কোথায়, এখানে আছে। পেন টুল আপনি সোজা একটা লাইন আঁকবেন বা কোনো একটা কিছু করবেন, ঠিক আছে, আপনি সোজা বা এই কিছু একটা পয়েন্ট বরাবর আপনি কাজটা করবেন, তাই না। সেক্ষেত্রে আপনাকে কি করতে হয়, গ্রিডটাকে অন করে নিতে হয়, তাই না। কিভাবে, ডকুমেন্টে রাইট ক্লিক করে শো গ্রিড দিয়ে এখন আপনি দেখেন এইভাবে কিছু একটা আঁকতে পারেন। এখানে যাচ্ছি, এখানে এই পয়েন্টে যাচ্ছি, তারপর এই পয়েন্টে যাচ্ছি, তারপর এইভাবে যাচ্ছে একটা আঁকলাম, ঠিক আছে। তো এই বিষয়গুলো এইভাবে আঁকার জন্য বা এই লাইনটা দেখার জন্য, মাপঝোঁকের বিষয়গুলো করার জন্য আপনাকে এগুলোকে কি করতে হয়, গ্রিডটাকে অন করে নিতে হয়, ঠিক আছে। তারপর আপনাকে হাইড গ্রিডও করে দিতে পারেন, ঠিক আছে। এটা শর্টকাটটা বিষয়টা একটু দেখে রাখেন যে শো গ্রিডের শর্টকাটটা কি, সেটা হচ্ছে ভিউ থেকে গ্রিড, গাইড হচ্ছে এখান থেকে, আর শো গ্রিড কন্ট্রোল কি এই চিহ্নটা সেমিকোলন, তাই না। কন্ট্রোল আর এই চিহ্নটা প্রেস করার সাথে সাথে কিবোর্ড থেকে যদি এটা প্রেস করেন সেটা কি হবে, গ্রিড চলে আসবে, তাই না। দেখেন গ্রিড চলে আসছে। সেখানে কি প্রবলেমটা হচ্ছে কি, যখন আপনি কন্ট্রোল এটা আপনি যখন এটা জানেন না, যেমন প্রিভিয়াস স্টুডেন্টদের প্রবলেম শেয়ার করছি, কি হয় যে কন্ট্রোল এটা প্রেস করার মাধ্যমে মানে ভুলেও যদি হাত থেকে এটা প্রেস করে যায় এই অবস্থা হয়ে যায়, তখন কি হারে কি হয়েছে, ডকুমেন্ট কই বা এমন একটা বিষয়, তাই না। সো বিষয়টা হচ্ছে কি যে কন্ট্রোল এটাতে একটা শর্টকাট আছে, এখানে কন্ট্রোল সেমিকোলন শর্টকাটটা দিলে গ্রিড চলে আসে, আবার কন্ট্রোল সেমিকোলন ইটা দিলে শর্টকাট মানে গ্রিডটা হাইড হয় একবার শো হয়। হ্যাঁ, তো বিষয়গুলো আমাদের জেনে রাখতে হবে যে কোনটা আসলে কোথায় আছে। এটা কোথা থেকে দেখালাম, ভিউ থেকে, গাইডও আছে এখানে, গ্রিডও আছে, শো গ্রিড হাইড গ্রিড, ঠিক আছে। ওটা দিয়েই শো হবে, ওটা দিয়ে হাইড হবে, ওই কমান্ডটা দিয়েই, ঠিক আছে। হ্যাঁ, তো মূলত আজকে বেসিক বিষয়গুলো এটাই ছিল যে আমরা আসলে কিভাবে শেপ নিতে পারি, তাই না, শেপে একটা কালার দিতে পারি, এবং পেন টুল দিয়ে কীভাবে শেপ আঁকা যায় এই বিষয়গুলো, আর লক করা, হাইড করা, গাইড নেওয়া, গ্রিড নেওয়া, তাই না, এই বেসিক বিষয়গুলো আজকে আলোচনা ছিল। আর এই বেসিক শেপ টেপ যেগুলো আমরা দেখলাম বা শিখলাম, এগুলো দিয়ে কি একটা করা যাবে, মানে একটা কার্টুন ক্যারেক্টার ক্রিয়েট করা যাবে, তাই না। সেটা আপনাদের যেটা অ্যাসাইনমেন্টেও আছে যে কার্টুন শেপ ইউজিং বেসিক শেপ, যে বেসিক শেপগুলো আজকে দেখানো হলো, এই বেসিক শেপগুলো দিয়ে আপনাকে একটা কার্টুন ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। সো কার্টুন ক্রিয়েট আপনি করতে পারেন, বা আপনি আপনার কোনো আইডিয়া ভালো না থাকলে আপনি দেখে দেখে আঁকতে পারেন, তাই না। ট্রেস করা যেটাকে বলা হয়, আপনি নেট থেকে একটা কার্টুন ডাউনলোড করলেন, সেটা দেখে দেখে ট্রেস করার চেষ্টা করলেন, কারণ আপনি শেপ আঁকতে পারেন, পেন টুল ড্র করতে পারেন, তাই না। সো আমরা দেখি সংক্ষেপে একটা কার্টুন কীভাবে ট্রেস করা যায় সেই বিষয়টা দেখে নেই। আর সেই বিষয়টা দেখতে গিয়ে আরও একটা বিষয় আমরা জানবো, যেটা হচ্ছে ইলাস্ট্রেটরে ছবি কীভাবে নিয়ে আসা যায়, তাই না। সো ফাইল থেকে প্লেস, আপনার ডকুমেন্টে কোনো ছবি নিয়ে আসতে হলে আপনাকে ফাইল থেকে প্লেসে যেতে হবে। সো ফাইল থেকে প্লেসে চলে গেলাম, ডেস্কটপে হয়তো বা আছে। সো এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে, যেটা ফার্স্ট ক্লাসে বলে দিচ্ছি, যে আপনাকে কোনো ছবি যদি ইলাস্ট্রেটরে প্লেস করতে হয়, তাই না, সেই ফটোশপের মতন ওপেন দিলাম বা প্লেস দিলাম চলে আসলো এমনটা না। যে সতর্কতা আপনাকে অবলম্বন করতে হবে সেটা হচ্ছে, যখনই আপনি ছবি প্লেস করছেন, দেখেন এখানে লিঙ্ক নামে একটা কথা আছে, তাই না। এটা কি অন হয়ে যান, এটাকে আপনাকে অফ করে তারপর প্লেস করতে হবে। ছবিটা নিয়ে লিঙ্ক যদি রাইট দেওয়া থাকে, সো লিঙ্কটাকে তুলে দিয়ে আপনাকে ছবি প্লেস করতে হবে। এটা কেন, এটা হচ্ছে এখানে ইলাস্ট্রেটরের লিঙ্কের বিষয় আছে, যে আপনি কি করলেন, যে ওই ছবি প্লেস করে নিয়ে আসছেন, হ্যাঁ লিঙ্ক সহ এভাবে প্লেস করে নিয়ে আসছেন, লিঙ্ক আছে ভালো, এখানে ছবিটা চলে আসলো, তাই না। বাট এই কাজটা করে যখন আপনি আরেকজনকে ডেলিভার করবেন বা ক্লাসে হোমওয়ার্ক করে নিয়ে আসবেন, সেই ছবিটা কিন্তু আর এখানে দেখাবে না, মানে আপনার প্লেস করা ছবিটা এখানে আর দেখাবে না, যদি আপনি লিঙ্কটা সহ ছবিটাকে প্লেস করে নিয়ে আসেন, তাই না। হ্যাঁ, সো বিষয়টা খুব বেশি ইম্পর্টেন্ট, আপনাদেরকে স্মরণ রাখতে হবে যে যখনই আপনি ইলাস্ট্রেটরে কোনো ছবি প্লেস করছেন, সো লিঙ্ক করা অবস্থায় না, আপনি লিঙ্কটাকে তুলে দিয়ে, দেখেন এটা আমি লিঙ্ক করে প্লেস করেছি, আরেকটা প্লেস করি ফাইল থেকে প্লেস, লিঙ্ক তুলে দিয়ে, এটাকে লিঙ্কটা তুলে দিয়ে প্লেস করি, ঠিক আছে, চলে আসলো। এখন দেখেন তো দুটো ছবির মধ্যে কী পার্থক্য আছে, দুটো ছবির মধ্যে কী পার্থক্য আছে, দুটো ছবির মধ্যে এভাবে কোনো পার্থক্য দেখা যাচ্ছে না, বাট যখন আমি সিলেক্ট করছি তখন একটা পার্থক্য দেখা যায়, তাই না। কি দেখা যায়, এটাতে একটা ক্রস চিহ্ন চলে আসে, তাই না। এটা ইন্ডিকেট করে যে এটা লিঙ্ক করা,
তাই না, যেটা আপনার পিসিতেই শো করবে, আর একটা পিসিতে যখন আপনি এই ফাইলটাকে নিয়ে যাবেন এই ফাইলটা আর সেখানে শো করবে না, কারণ আপনি লিঙ্ক তুলে দেননি, এটা শো করবে। ঠিক আছে, হ্যাঁ, শুধু আরেকটা পিসির জন্যই না বিষয়টা, আপনি কি করলেন আপনার পিসিতে এই ছবিটা, যেমন এই ছবিটা আমার ডেস্কটপে ছিল, তাই না, আপনি ডেস্কটপ থেকে নিয়ে ছবিটা অন্য কোনো ফোল্ডারে রেখে দিলেন, তখন আপনার পিসিতে এই ছবিটা শো করবে না। ঠিক আছে, হ্যাঁ, সো বিষয়টা খুব বেশি ইম্পর্টেন্ট। আপনি যখন ছবি ইলাস্ট্রেটরে প্লেস করছেন অবশ্যই লিঙ্কটা তুলে দিয়ে ছবি প্লেস করতে হবে, দেন আপনি এই ছবিটা যে কোনো পিসিতে বা ক্লায়েন্টকে ডেলিভার করলে সে ছবিটা দেখতে পারবে। ঠিক আছে, সো এটা আমি কেটে দিই, এটা লিঙ্ক করা ছিল এটা। এখন আমি চাচ্ছি যে এটা নিয়ে ছবিটাকে আমি ট্রেস করবো, যে এই ধরনের একটা কার্টুন আমি তৈরি করতে যাচ্ছি, সিম্পল একটা বিষয়। সো কীভাবে তৈরি করা যায়, তাই না, সবার আগে আমাকে যে কাজ করতে হবে এই বিষয়টাকে আমাকে লক করে দিতে হবে, তাই না, কারণ লকটা ইম্পর্টেন্ট, কারণ এর ভিতরে আমি কিছু একটা করতে যাবো, দেখা যাবে এটা বারবার নড়ে যাচ্ছে। সো লক কীভাবে করবো, এটাকে ধরে জাস্ট Ctrl+2 প্রেস করলাম, দেখেন এটা লক হয়ে গেল। এখন আর এটাকে আপনি চাইলেও নাড়াতে পারবেন না, পারবেন কি, পারা যাবে না। এখানে যেটা আমরা এটাকে ট্রেস করতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনারাই বলেন যে আসলে এটাকে কীভাবে ট্রেস করা যায়, তাই না। Ctrl+ দিয়ে আমি একটু জুম করে নিলাম। এখন কি জাস্ট এটা দেখে দেখে আমাকে একটা এই ধরনের, যদি আমি একটা কার্টুন আঁকতে চাই, কী করবো, আমি এই চোখটা আঁকার জন্য কি এটা ইলিপ নিতে পারি, তাই না, ইলিপ নিতে পারি, যেখানে আমি এভাবে এটাকে এঁকে নিলাম, ধরে মোটামুটি হয়েছে। ঠিক আছে, যেটার আমার আপাতত এই কালারটা না, কালারটাকে আমি নান করে দিলাম, স্ট্রোকে একটা কালার দিলাম ব্ল্যাক। ঠিক আছে, স্ট্রোকে একটা ব্ল্যাক কালার দিলাম, কি হোয়াইট হয়ে গেছে, আচ্ছা, ব্ল্যাক একটা কালার দিলাম। আবার কি দেখেন, এটাকেই কপি করতে পারি, অল্ট্রা ধরে এই স্ট্রোকটাকে আবার একটা কপি করলাম, দুটো হয়ে গেছে, তাই না। এবারে দুটাকে ধরে যদি আমি এখানে মুভ করে নিয়ে আসি, তাহলে আমার চোখটা হয়ে গেছে। ঠিক আছে, এমনকি প্রত্যেকটা, এটা একটা আলাদা অবজেক্ট, এটা একটা আলাদা অবজেক্ট। এখন কি আছে, যে অবজেক্টটা একটা কালার হবে, তাই না, যেমন এখানে ধরেন নীল কালারটা আছে, তাই না, তাহলে কি করতে পারি, নীল কালারটা কীভাবে দিতে পারি, ওয়ে হচ্ছে ধরি এটাতে আমি হোয়াইট কালার অ্যাপ্লাই করে দিলাম, যেখানে হোয়াইট কালার আমি দিয়ে দিচ্ছি, এখানে হোয়াইট কালার দিলাম, এটাতেও হোয়াইট কালার দিয়ে দিলাম। এখন তো কালার নাই, তাই না, হ্যাঁ, হোয়াইট কালার অ্যাপ্লাই করে দিলাম, এখান থেকে হোয়াইট কালার দুটাতে অ্যাপ্লাই করে দিলাম। ঠিক আছে, কীভাবে বুঝবো এখানে হোয়াইট কালার অ্যাপ্লাই হচ্ছে না, আমি তার জন্য কী করতে পারি, একটা ব্যাকগ্রাউন্ড নিতে পারি। সেই ব্যাকগ্রাউন্ডটা কীভাবে নিব, সেভাবেই নিতে হবে, রেক্টেঙ্গুলার টুল দিয়ে, তাই না। আমি রেক্টেঙ্গুলার টুল দিয়ে একটা কিছু আঁকলাম, এখানে ডিফারেন্ট একটা কালার দিয়ে দিই, যে কালারটা আসলে এখানে নাই। কি কালার নাই, এখানে পিঙ্ক রিলেটেড কোনো কালার নাই, ধরে আমি এই ধরনের একটা কালার বা এই ধরনের একটা ইয়াশ কালার একটা দিয়ে দিলাম। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড হিসেবে। ঠিক আছে, এখন কি করব, এটাকে ব্যাক, সেন্ড টু ব্যাক, তাই না, এটা আমার সিলেক্ট থাকা অবস্থায় Shift+Ctrl থার্ড ব্র্যাকেট, অবজেক্টটা সিলেক্ট থাকা অবস্থায় যখন আমি Shift+Ctrl থার্ড ব্র্যাকেট দিচ্ছি, এটা কি পুরো ব্যাকে চলে যাচ্ছে, তাই না। আর এটা আমার লক করা ছিল, এই ছবিটা যেহেতু হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে, এটাকে একটু এখানে নিয়ে আসি, তাই না। এখন দেখেন বোঝা যাচ্ছে যেটাকে আমি এটাকে লক করে দিই, এটাকে ধরে Ctrl+2 দিয়ে লক, এটা Ctrl+2 দিয়ে লক, এটা Ctrl+2 দিয়ে লক। ঠিক আছে, হ্যাঁ, এখন কি এই চোখ দুটো আমি আঁকলাম যেখানে হোয়াইট কালার ছিল, তারপর আমি যাচ্ছি কি এই নীল অংশটা আঁকবো, তাই না। কীভাবে আঁকতে পারি, আমি দেখেন কি করতে পারি, এটাকে একটা কপি করতে পারি, Ctrl+C তে কপি হয়, তাই না। তারপর এটাকে পেস্ট করব কোথায়, ফ্রন্টে পেস্ট করব, Ctrl+F তে ফ্রন্টে পেস্ট হয়েছে। পেস্ট করার পর আইড্রপার দিয়ে এই কালারটাকে আমি চেঞ্জ করে দিলাম, শিফট দিয়ে এখানে প্রেস করলাম, এটা চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, এবার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এটাকে ধরে এটুকু অংশ ডিলিট করে দিলাম। তার আগে প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে গিয়ে আপনি এটাকে লক করে নেন, এটাতে একটা অবজেক্ট আছে, ভালো কথা। এটাকে যখন আপনি কপি করছেন, Ctrl+C দিয়ে যখন কপি করছেন, কপি করার পর Ctrl+2 দিয়ে লক করেন, লক করার পর Ctrl+F দিয়ে ফ্রন্টে পেস্ট করেন, তাই না। ফ্রন্টে পেস্ট করার পর এবার এই কালারটাকে আপনি চেঞ্জ করে দেন, চেঞ্জ করার পর ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই যে অ্যাঙ্কার পয়েন্টটাকে ধরে আপনি ডিলিট দিয়ে দেন, তাই না, বিষয়টা হয়ে গেছে। তো আসলে কি দেখা যাচ্ছে যে প্রত্যেকটা বিষয় কি, যে আপনি প্রয়োজনগুলো ফেল করছেন, যে হ্যাঁ আপনাকে কি করতে, যখন আপনি লক করছেন না, লক না করে এটা সিলেক্ট করতে যাচ্ছেন, ডিরেক্ট সিলেকশন টুল পিছনেরটা সহ সিলেক্ট হয়ে যাচ্ছে, তাই না। সো ওটা সহ ডিলিট হয়ে যাচ্ছে। সো এই যে বিষয়গুলো আপনি প্রয়োজন ফেল করছেন, যে হ্যাঁ তাহলে কি করতে হবে, লক করে দিতে হবে প্রত্যেকটা অবজেক্ট আপনাকে করে যেটি আপনাকে ডিস্টার্ব দিচ্ছে সেটা আপনাকে লক করতে হচ্ছে, তাই না। লক করে যদি কাজ করেন তাহলে বিষয়গুলো কি সহজ হয়। হ্যাঁ, এবার কি এভাবে এখানেও করা যায় একটা,
তাই না, অথবা এটাকে একটা কপি করা যায়। আমি চাচ্ছি এটাকে ডিলিট করে দেই, এখন এটাকে ডিলিট আমি এখানে একটা কপি করবো, তাহলে ঠিক এই জায়গাতে এসে বসবে, এটাকে ডিলিট কীভাবে হবে, হবে না, তাই না। তো আমি এখানে একটা গাইড টেনে নিতে পারি, এখানে একটা গাইড টেনে নিলাম, গাইড টেনে নেওয়ার পর এটাকে আমি এবার ডিলিট করে দিলাম, ডিলিট করে এবার এটাকে সিলেক্ট করে কি এটা লক করা আছে, তাহলে এটা লকটা খুলতে হবে, তাই তো। লক কীভাবে খুলবো, আল্ট্রা কন্ট্রোল 2 দিয়ে লকটা খুললাম, লক খোলার পর কী হলো, সব লক খুলে গেল, তাই না। তাহলে এটাকে আবার আমার লক করে দিতে হবে, কন্ট্রোল 2 দিয়ে এটাকে লক করে দিলাম। এবার এগুলোকে সিলেক্ট করলাম, আল্ট্রা শিফট দিয়ে এটাকে আমি ঠিক, শিফট প্রেস হয়নি, সরি, আল্ট্রা শিফট দিয়ে, সরি এটা সবগুলোকে সিলেক্ট করতে হবে, সবগুলো সিলেক্ট করে আল্ট্রা শিফট ধরে ঠিক মাঝ বরাবর আমি এনে বসায় দিলাম, তাহলে কি হয়ে গেল মোটামুটি, তাই না। আর এখানে দেখা যাচ্ছে কালো একটা আছে, কিভাবে দেওয়া যাবে কালোটা, এটা কিন্তু এখন আলাদা একটা অবজেক্ট, তাই না। এখানে যদি আপনি চান এটাতে একটা স্ট্রোক দিতে পারবেন, এটাতে একটা স্ট্রোক দিতে পারবেন, ঠিক আছে। বলে এখানে দেখা যাচ্ছে কালো একটা মনে আছে, সেটা কিভাবে করা যায়, ইলিপ নিয়ে আপনি কি করতে পারেন, এখানে একটা এভাবে একটা মনি ড্র করতে পারেন, তাই না, যেটার স্ট্রোক কালার থাকবে না, মানে সরি হ্যাঁ স্ট্রোক কালার থাকবে না, ফিলে একটা কালার হবে কালো, ঠিক আছে হইলো। বাট কি এটা দেখা যাচ্ছে পিছনে দেখা যাচ্ছে, তাই না, আমারটা এটা সামনে চলে আসছে, তাহলে এটাকে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিয়ে আমি পেছনে দিয়ে দিতে পারি, তাই না, পেছনে চলে গেল, তাই না। এবার এটাকে আবার একটা কপি করে আপনি এখানে নিয়ে আসতে পারেন, এখানে নিয়ে আসতে পারেন, যেটা আবার সামনে নিয়ে আসতে হবে, ঠিক আছে। তো এইভাবে মূলত বিষয়গুলো আঁকা যায়। আচ্ছা, এখন দেখা যাচ্ছে আমি এই বডি আঁকবো, এটা কীভাবে আঁকবো, এটা আপনি পেন টুল দিয়ে আঁকতে পারবেন, তাই না। হ্যাঁ, জাস্ট পেন টুল নিয়ে আপনি এঁকে যান। আচ্ছা, এখানে দেখেন আপনি স্ট্রোক নিয়ে যদি কাজ করেন, যে স্ট্রোক একটা কালার থাকবে, ঠিক আছে। এখানে কিন্তু রাবার ব্যান্ড দেখা যাচ্ছে না, রাবার ব্যান্ড দেখা যাচ্ছে কি, তাহলে রাবার ব্যান্ড কোথা থেকে অন করব, অপশন আছে নাই। আপনার ইলাস্ট্রেটরে যে প্রবলেমটা পাবেন, এখানে কোনো রাবার ব্যান্ড থাকবে না, ঠিক আছে। হ্যাঁ, তো আপনাকে এইভাবে একটু অভ্যস্ত হতে হবে। ফটোশপে যেমন রাবার ব্যান্ড একটা অপশন ছিল, যেটাকে আমার অফ করা থাকলে আমি অন করে নিতাম, তাই না, কাজের সুবিধার জন্য। বাট ওই ইলাস্ট্রেটরে সেই অন অফ অপশনটাই নেই, মানে রাবার ব্যান্ড অপশনটাই নেই, এখানে আপনার রাবার ব্যান্ড ছাড়াই কাজে অভ্যস্ত হতে হবে, ঠিক আছে। হ্যাঁ, রাবার ব্যান্ড ছাড়াই এখানে আপনাকে কাজে অভ্যস্ত হতে হবে। সো বিষয়গুলো আসলে অভ্যাস হয়ে যাবে, কোনো বিষয় না, প্র্যাকটিস করলেই হয়ে যাবে। যে রাবার ব্যান্ড ছাড়াই কীভাবে কাজ করা যায় সেটা আমরা দেখব। দেখেন কাজ হচ্ছে, তাই না। হ্যাঁ, সিম্পল, বাসায় যে ট্রাই করেন হয়ে যাবে কাজ। আচ্ছা, এটাকে আমি লক করে দিই, তাছাড়া ডিস্টার্ব দিবে, কাজ হলো। এবার এটাকে আমি ধরে চাচ্ছি এখানে নিয়ে আসবো, তাই না, এটাকে ধরে আমি ঠিক এখানে নিয়ে আসলাম, এই বরাবর নিয়ে আসলাম, তাই না। এটা কী হয়েছে, হোয়াইট কালার ছিল, এখানে আমি একটা ব্ল্যাক কালার দিয়ে দিই, ব্ল্যাক কালার দিয়ে পার্টটা হবে, ঠিক আছে। পার্টটাকে যদি মোটা করতে চান আপনি এখান থেকে একটু মোটা করতে পারেন, সমস্যা নেই, 2PT দিয়ে দিলাম, মোটা হলো, ঠিক আছে। সো এইভাবে আসলে পেন টুল দিয়ে আঁকা যায়। এখন কি এখানে একটা কালার আছে, তাই না, সেটা কীভাবে দিব, এটা সিলেক্ট করে ফিলে কালারটা যাবে, ফিলে চলে গিয়ে আমি এখান থেকে কালারটা পিক করলাম, কালারটা চলে আসলো, তাই না। তারপরে ভেতরেরটা কীভাবে আঁকবো, এখানে আরেকটা করা যেতে পারে, এইভাবে আরেকটা আঁকা যাবে, তাই না। ভেতরেরটা আঁকবো, আমি এখানে চলে গেলাম, আবার পেন টুল নিয়ে স্ট্রোক কালারটাকে আমি অফ করে দিই, ফিল কালারটাকে অফ করে স্ট্রোক নিয়ে আঁকছি। আচ্ছা, ঠিক আছে, এঁকে ফেললাম, এটাকে টেনে ঠিক এখানে নিয়ে আসি, তাই না। হ্যাঁ, এখানে নিয়ে আসলাম, যেটাতে একটা ফিল কালার ছিল, ফিল কালারটা আমি আইড্রপার দিয়ে শিফট দিয়ে ফিল কালারটা দিয়ে দিলাম, ঠিক আছে। হ্যাঁ, তারপরে যদি আমি পেছনে টাকতে চাই, আবার পেন টুলে চলে গেলাম, ঠিক ইলাস্ট্রেটরে যেভাবে পেন টুল ইউজ হয়েছে, সরি ফটোশপে যেভাবে পেন টুল ইউজ হয়েছে, ইলাস্ট্রেটরে সেমভাবে পেন টুলটা ইউজ হচ্ছে, তাই না। হ্যাঁ, আল্ট্রা ধরে এভাবে এঁকে নিচ্ছি,
আচ্ছা, এটাকে ধরে আমি এখানে নিয়ে যাই। এটাতে কি ছিল, এই কালারটা ছিল, এটা না এই কালারটা ছিল, আমি এই কালারটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এটা আমি এইভাবে কেন আঁকলাম বলেন তো? আমি যদি এটাকে ধরে পিছনে দিয়ে দিই অবজেক্টটা অ্যারেঞ্জ করে, তাহলে কি বোঝা যাচ্ছে কিছু? বোঝা যাচ্ছে না, তাই না? হ্যাঁ, তারপরে কি আছে, আমি যাচ্ছি এই বিষয়গুলো আঁকবো, এটা আঁকবো। এটা কি হবে, এটাও পেন টুল দিয়ে আঁকা যায়, তাই না? পেন টুল দিয়ে আমি এভাবে এঁকে ফেলছি ধরে। আমি ফিল কালারটা যদি অফ করে কাজ করেন তাহলে সুবিধা পাবেন। কন্ট্রোল ধরে এটাকে একটু ছোট করে দিলাম, ছোট করে এভাবে মিলিয়ে দিলাম। ঠিক আছে, বিষয়গুলো জুম করে কাজ করলে অনেক মানে ভালোভাবে কাজ করা যায়। জুম করে কাজে অভ্যস্ত হব আমরা। আমার পেন টুল নিয়ে ধরে এটা আমি আঁকছি এভাবে, অল্প ধরে এটাকে ছোট করে দিয়ে এভাবে নিয়ে এভাবে মিলিয়ে দিলাম। ঠিক আছে, এবার এই দুটাকে সিলেক্ট করে এখানে নিয়ে আসি। এখানে নিয়ে আসলাম, তাই না? এখানে কি হবে, ফিল কালারে এই কালারটা চলে যাবে, এই কালারটা দিয়ে দিলাম। তারপর কি হবে, ব্যাকে দিয়ে দিলাম। ঠিক আছে, হ্যাঁ, তো এই বিষয়গুলো আসলে এইভাবেই করা। তারপরে কি আছে, দেখা যাচ্ছে এখানে এই হাতটা আছে, তাই না? হাতটা কীভাবে আঁকতে পারি, সেটাও পেন টুল দিয়ে এঁকে ফেলি এভাবে গিয়ে। হ্যাঁ, ফিল কালারটা নান করে নিই। ঠিক আছে, এবার কি করতে পারি, এটাকে টেনে নিয়ে এখানে নিয়ে আসি। ঠিক আছে, যেখানে একটা ফিল কালার ছিল এটা পিছনে দিয়ে দেই। আচ্ছা, এবার কি করব, এটাকে সিলেক্ট করে এভাবে এটাকে কপি করি। হয়েছে, কি করব, রাইট ক্লিক ট্রান্সফর্ম রিফ্লেক্ট প্রিভিউ দিয়ে দেখেন কি হরিজন্টালি রিফ্লেক্ট করতে হবে, তাই না? ভার্টিক্যালি একবার দিয়ে দিতে হবে, দেন ওকে দেন। এটা হয়ে গেল, এটা ভিতরে ঢুকিয়ে দেন। ঠিক আছে, হ্যাঁ, তারপর কি আছে, এই যে এই পাগুলো, এগুলো কিভাবে দেওয়া যাবে? এগুলো সিম্পল, আমি ইলিপ দিয়ে করে ফেলতে পারি কাজটা। ইলিপ দিয়ে কি করলাম, একটা ইলিপ আঁকলাম, এভাবে হইল। ঠিক আছে, কালার কি এটা হবে, কালার হবে এটা, ফিলে গিয়ে ধরে এই কালারটা দিয়ে দিলাম, তাই না? হ্যাঁ, এটাকে একটা কপি করে নিই, এখানে এভাবে একটা কপি করে নিলাম। ঠিক আছে, আবার এটাকে ধরে এখানে একটা এভাবে নিয়ে নিলাম, আবার এটাকে ধরে এভাবে এখানে একটা নিয়ে নিলাম। ঠিক আছে, চারটা এভাবে আমি এঁকে ফেললাম। এবার এই চারটাকে সিলেক্ট করে টেনে নিয়ে ওখানে চলে যাই। এই চারটাকে ধরে টেনে ঠিক এই বরাবর আমি চলে আসি, বসিয়ে দিই। কী হবে, ব্যাগ দিয়ে দিতে হবে, তাই না? হ্যাঁ, ব্যাগ দিয়ে দিলাম, হয়ে গেলো এভাবে। হ্যাঁ, তো বিষয়গুলো ওই ভিতরের অবজেক্ট এভাবে আঁকা যাবে। তো বিষয়গুলো মূলত এভাবে একটা কার্টুনকে ট্রেস করা যায়, তাই না? এভাবে একটা কার্টুনকে ট্রেস করা যায়, আপনি ট্রেস করতে পারবেন। এখন অল্ট্রা কন্ট্রোল 2 দিয়ে সবগুলো লক খুলে দিলাম। সবগুলো লক খুলে দেওয়ার পর ধরে ব্যাকগ্রাউন্ড আমি চাইলে ডিলিট করে দিলাম, তাই না? এই গাইডটার লক আমি খুলে দিলাম, খুলে দিয়ে গাইডটাকে ধরে ডিলিট করে দিলাম। তো এই হচ্ছে আপনার তৈরি করা, মানে ট্রেস করা কার্টুন। এটা হচ্ছে আপনার তৈরি করা কার্টুন। তো এভাবে ট্রেসিং করার মাধ্যমে সুন্দর সুন্দর করে কার্টুন আঁকা যায়, অথবা আপনি নিজে থেকেও শেপ ক্রিয়েট করে আপনি কার্টুন আঁকতে পারবেন যদি আপনার ড্রয়িং সেন্স ভালো থাকে। ঠিক আছে,
তো আপনাদের যে অ্যাসাইনমেন্টটা আমি দিচ্ছি ক্লাস হোমওয়ার্ক, সেটা হচ্ছে 2-1টা কার্টুন আপনি আপনার নিজের আইডিয়া থেকে করেন। আপনি নিজে নিজে শেপ তৈরি করে কার্টুন ক্রিয়েট করেন। কার্টুন মানেই যে কি কার্টুন ক্যারেক্টার হতে হবে, মানে কার্টুন মানুষের ছবি বা কোনো পাখির ছবি হতে হবে এমনটা না। আপনি যা কিছু ক্রিয়েট করতে পারেন, একটা বাড়ি, একটা গাড়ি, তাই না, যে কোনো অনেকগুলো অসংখ্য শেপ নিয়ে আপনি যাই ক্রিয়েট করেন সেটাই কার্টুন। সো আপনি নিজে থেকে 2-1টা ট্রাই করেন, আর আমাকে 2-1টা ট্রেস করে দেখান যে হ্যাঁ এটা আপনি প্লেস করা ছবিটা নিয়ে আসেন, যে এটা দেখে দেখে এটা আপনি এঁকেছেন, তাই না। 2-1টা প্লেস করে মানে ট্রেস করে আমাকে কার্টুন এঁকে নিয়ে আসবেন হোমওয়ার্ক, আর 1টা-2টা নিজের আইডিয়া থেকে যে হ্যাঁ এটা আমি নিজে নিজে করেছি, এভাবে কাজটা করে নিয়ে আসবেন। ঠিক আছে, এখন কাজ করার পর তো কাজটা সেভ করতে হবে, তাই না। হ্যাঁ, সেভ কীভাবে করব? ফাইল থেকে সেভ অ্যাজ, ফাইল থেকে সেভ অ্যাজ গিয়ে সেই ফটোশপের জন্য নেটিভ ফরম্যাট ছিল কি পিএসডি, ইলাস্ট্রেটরের জন্য নেটিভ ফরম্যাট হচ্ছে এআই, তাই না। এআই নিয়ে আপনি ডেস্কটপে বা যেখানে খুশি আপনি সেভ করেন। আমি ডেস্কটপে সেভ করছি কার্টুন, কার্টুন সেভ। ঠিক আছে, ইলাস্ট্রেটর CS6 এটা যেগুলো যেভাবে আছে ডিফল্টভাবেই থাকবে। ওকে, আরেকটা আপনাকে সেভ করতে হবে কি জেপিইজি, ফাইল থেকে সেভ অ্যাজ, এখান থেকে সরি এটা হচ্ছে কি জেপিইজি সেভ করার জন্য আপনাকে যেতে হবে ফাইল থেকে এক্সপোর্ট, সেভ অ্যাজ না, তাই না। হ্যাঁ, সেই ফটোশপের মতো না, ফাইল থেকে এক্সপোর্টে যেতে হবে। ফাইল থেকে এক্সপোর্টে গিয়ে আপনি পাচ্ছেন জেপিইজি ডেস্কটপে কার্টুন নামে আপনি সেভ করেন, RGB মোডেই করেন, কোয়ালিটি ভালো রেখে। ওকে, এবার দেখেন এই আপনার কার্টুনটা সেভ হয়েছে। ঠিক আছে, এটা আপনার তৈরি করা, সেটা হচ্ছে এটা। আর কি হচ্ছে আপনার ইলাস্ট্রেটর ফাইল হচ্ছে কোনটা, এটা। আমি এটাকে যদি ক্লোজ করে দেই, এবার যদি এটা ওপেন করেন দেখেন সেই ফাইলটা দেখাচ্ছে, কারণ এটা লিঙ্ক করা ছিল না, তাই না। হ্যাঁ, সো বিষয়গুলো এভাবেই আপনাকে কার্টুন এভাবে এগিয়ে নিয়ে আসবেন। আর আমি যেটা করে থাকি আমার ক্লাসগুলোতে প্রতিনিয়তই আমি কি করি, স্টুডেন্ট হোমওয়ার্ক কিছু দেখিয়ে দিই, যে আপনাদের প্রিভিয়াস ব্যাচের স্টুডেন্টরা এই ফার্স্ট ক্লাস করার পর কী ধরনের কার্টুন এঁকেছে আপনাদেরকে দেখাবো। এতে করে কি হবে, আপনি এই ধরনের একটু একটা আইডিয়া পাবেন যে হ্যাঁ এই ধরনের কাজগুলো করা যায়, কার্টুনগুলো এভাবে আঁকা যায়। সো একটু জাস্ট দেখে নেন যে কীগুলো স্টুডেন্টরা কীভাবে কাজগুলো করেছে। ক্লাস 1 স্টুডেন্ট ওয়ার্ক, এগুলো দেখেন যে ফার্স্ট ক্লাসটা করার পর স্টুডেন্ট এই ধরনের একটা চমৎকার কার্টুন এঁকেছে। বিলিভ হয়? হ্যাঁ, যেটা দেখালাম যে আপনিও পারবেন, কোনো বিষয় না। জাস্ট পেন টুল দিয়ে অবজেক্টগুলো কাটবেন, যেটাতে ফিল কালার আছে ফিল কালার দিবেন, ফিল কালার নাই ফিল কালার দিবেন না, স্ট্রোক কালার দিবেন, তাহলে এই বিষয়গুলো এভাবেই করা হয়েছে, তাই না। এ দেখেন মজার একটা কার্টুন, তাই না। এটা ফার্স্ট ক্লাসটা করার পরেই এই সুন্দর একটা আকর্ষণীয় কার্টুন এঁকেছে। তো এই বিষয়গুলো আপনিও পারবেন। হ্যাঁ, দেখা যাচ্ছে এখানে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করা আছে, আপনাকে আজকে গ্রেডিয়েন্ট আমি শেখাইনি। যদি আপনি পারেন অ্যাপ্লাই করেন, অ্যাপ্লাই করতেই হবে এমন কোনো কথা না, তাই না। যতটুকু আজকে দেখানো হয়েছে এতটুকু দিয়েই আপনি একটা কার্টুন ক্যারেক্টার ক্রিয়েট করে আমাকে দেখাবেন, ক্লাসে দেখাবেন, তাই না। এই যে স্টার টুলগুলো আজকে দেখালাম, এই বিষয়গুলো দিয়ে কিন্তু কাজগুলো করা, তাই না। হ্যাঁ, দেখেন মজার মজার চমৎকার চমৎকার কার্টুন আঁকা যায়, সুন্দর সুন্দর। ঠিক আছে, হ্যাঁ, এগুলো এর জন্য দেখাচ্ছি যে আপনি দেখলে একটা আইডিয়া হবে, দেখা যাচ্ছে আপনি এরকম কার্টুন তৈরি করতে পারবেন বা এর থেকে বেটার কিছু আপনি করে নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, হ্যাঁ, এগুলো স্টুডেন্টদের ক্রিয়েটিভিটির আপনাদের প্রিভিয়াস ব্যাচগুলোর স্টুডেন্টদের করা কাজ, খুব সুন্দর কাজ। হ্যাঁ, এখানে কিছু অ্যাডভান্স কাজ আছে, অ্যাডভান্স কাজ বলতে কিছু গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করা আছে, আর কিছুই না, তাই না। তো যখন আপনি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারবেন, অথবা সেকেন্ড ক্লাসে আমরা গ্রেডিয়েন্ট দেখাবো, আজকের ক্লাসের মডিউলে নাই তার জন্য দেখালাম না, ক্লাস ওয়াইজ এগুলো দেখানো হবে, আপনারা সব কিছুই শিখে যাবেন। এই দেখেন চমৎকার একটা কাজ, তাই না। এখানে কি আছে, সেই 7-আপের বটলটা সে প্লেস করে নিয়েছে, লেখাটা হয়তো বা প্লেস করে নিয়েছে, কার্টুনটা সে নিজে এঁকেছে, তাই না। আমি দেখেছি কাজটা কিভাবে করে, কার্টুনটা কিভাবে আপনি আঁকতে পারবেন, কিভাবে আঁকা বলেন তো। শুধুমাত্র পেন টুলের পাত করে করে আঁকা, তাই না। পেন টুলের ফিল কালারটাকে সে নান করে দিয়েছে, নান করে স্ট্রোকে ব্ল্যাক কালার নিয়ে সেই ছবির উপর সেভাবে সে হাত ঘুরেছে, এঁকে ফেলছে, হয়ে গেছে। দেখেন এখানে কোনো ফিল কালার নাই, তাই না, শুধু ওই স্ট্রোকের ব্ল্যাক কালারটা অ্যাপ্লাই করা, তাই না। খুব সুন্দর কনসেপ্ট, খুব ভালো একটা কাজ। এই বিষয়গুলো আপনাদেরকেও ট্রাই করতে হবে, তাই না। বুদ্ধি করে করে সুন্দর সুন্দর কাজ করতে হবে। এই দেখেন মজার মজার কার্টুন, তাই না। হ্যাঁ, এই কাজগুলো যারা করেছে তারা কি ইলাস্ট্রেটর আগে থেকে জানতো না, এই ফার্স্ট ক্লাসটা করার পরে কিন্তু এই ধরনের কার্টুন আঁকা সম্ভব, তাই না। আই হোপ আপনারা সবাই পারবেন।
দেখেন কি চমৎকার কার্টুন। এই দেখেন যেটা বলেছিলাম যে নিজের আইডিয়া থেকে করা, কোনো ট্রেস করা না। এই কার্টুনটা যে এঁকেছে সে নিজের আইডিয়া থেকে, যেই শেপগুলো আজকে দেখালাম, ইলিপ নেয়া, তাই না, রেক্টেঙ্গুলার নেয়া, এভাবে এই নিজে পেন টুল দিয়ে কিছু করা, এই নিজের তৈরি করা কাজগুলো দিয়ে, সে অবজেক্টগুলো দিয়ে একটা ভালো একটা কনসেপ্ট বের করা হয়েছে। তো আপনি ট্রাই করেন, ভালো হোক আর মন্দ হোক, আপনি সুন্দর করে কার্টুন আঁকার চেষ্টা করেন, কিছু একটা করার চেষ্টা করেন, এবং ক্লাসে অবশ্যই সবাই হোমওয়ার্ক নিয়ে আসবেন। এই যে বিষয়গুলো সুন্দর করে করা। তো যাই হোক, এগুলো এর জন্যই দেখালাম, বারবারই বলছি যে আপনি যেন এরকম ভালো কিছু করতে পারেন বা এর থেকে বেটার কিছু করে নিয়ে আসতে পারেন। এর জন্য এই মূলত এই কার্টুনগুলো আমি আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার জন্য দেখিয়ে দিলাম। আর একটা তো পচা একটা কার্টুন তৈরি করে দেখালাম, তাই না? হ্যাঁ, সো বিষয়টা কি, আসলে আমরা টুলসটা ক্লিয়ার করেছি আপনাকে যে কীভাবে বিষয়গুলো যদি আপনি বুঝে থাকেন, এর থেকে ভালো কার্টুন আপনি তৈরি করতে পারবেন, তাই না?